শুভ সন্ধ্যা। সূচি উর্ণাময়িক আলোচনা চক্রে সকলকে স্বাগত জানাই। সূচি উর্ণাময়িক আলোচনা চক্রে আজকে আমরা উপস্থিত হয়েছি যে বিষয় নিয়ে, সে বিষয় একেবারেই অনন্য সাধারণ একটি বিষয়, নাৎসিবাদ, ভারততত্ত্ব ও ভারত। এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর বৈজয়ন্তী রায়। আমরা শুরুতেই তার সঙ্গে একটু সবার পরিচয় করিয়ে নেওয়ার আগ্রহ রাখি। ডক্টর বৈজয়ন্তী রায় বর্তমানে ফ্র্যাঙ্কফুর্টের গোয়েটে বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল কাজের সঙ্গে যুক্ত, যিনি ডি মরিৎস অ্যাপেলের তত্ত্বাবধানে নাৎসি জার্মানিতে ভারত তত্ত্ব এই বিষয়ে গবেষণারত। তার বর্তমান গবেষণায় তিনি ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের মধ্যভাগ পর্যন্ত জার্মানিতে ভারত তত্ত্বের চর্চার গতি প্রকৃতির অনুসন্ধানে নিয়োজিত রয়েছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইউরোপের ইতিহাসে স্পেশালাইজেশন সহ স্নাতকোত্তর পাশ করার পর 2014 সালে গোয়েটে বিশ্ববিদ্যালয় থেকে অ্যালবার্ট স্পিয়ার সম্বন্ধে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। 1996 থেকে 2000 সালের মধ্যে তিনি ভারতের বেশ কিছু নামকরা ইংরেজি সংবাদপত্রের সিনিয়র এডিটর রূপে কর্মরত ছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য গবেষণার মধ্যে তৃতীয় রাইখে ভারততত্ত্ববিদ হেনরিক জিমারের অবস্থান, ভারতে হলোকস্টের প্রভাব, এগুলো বিশেষ উল্লেখনীয়। তার মনঋদ্ধকারী বিশেষ কিছু বক্তৃতা তিনি রেখেছেন বিভিন্ন আলোচনা চক্রে এবং বহু জার্নালে প্রকাশিত হয়ে চলেছে তার মনজ্ঞ লেখাগুলি। এর সাথেই বলিউডের হিন্দি চলচ্চিত্রের মধ্য দিয়ে রাজনৈতিক হিন্দুত্বের যে প্রচার কার্যের বিষয়, এ সম্পর্কিতও তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্র এবং পত্রিকায়। তার যে পিএইচডির গবেষণা সন্দর্ভ, তার নিরিখে তার লেখা গ্রন্থ দ্য মেকিং অফ এ জেন্টলম্যান নাৎজি, আলবার্ট স্পিয়ার্স পলিটিক্যালস অফ হিস্ট্রি ইন দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি, ফ্রাঙ্কফুর্ট থেকে 2016 সালে প্রকাশিত হয়েছে। ডক্টর বৈজয়ন্তী রায় কে আমরা আমাদের আলোচনা চক্রে আজকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের কাছে বৈজয়ন্তীদি মানে দিয়াদি রূপেই বিশেষ পরিচিত এবং খুব ভালো লাগছে যে দিয়াদিকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং যে বিষয় নিয়ে আলোচনা, সেটা দিয়াদির এখন বর্তমানের কাজ, সেই কাজ সম্পর্কে আমরা জানবো, সেই আলোচনার মধ্যে আমরা অংশ নেব। তার আগে একটু আমরা দিয়াদির সঙ্গে যেরকম আমরা আলাপচারিতায় মেতে থাকি সেইভাবে একটু কথা বলে নিই। দিয়াদি, যেভাবে আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্পেশালাইজেশন করেছিলে তুমি ইউরোপের ইতিহাসে, তো সেই পর্বের পরে তোমার এই জার্মানিতে যাওয়া এবং জার্মানিতে গিয়ে কাজ করা, এই আগ্রহটা কিভাবে তৈরি হলো সেটা যদি একটু আমাদের কিছু বলো। হ্যাঁ, সেটা বলছি, কিন্তু তার আগে বলি যে এইখানে আমাকে তোমরা মানে যে কথা বলতে ডেকেছো, এতে আমার ভীষণ নিজেকে সম্মানিত বলে মনে হচ্ছে। এটা আমার কাছে ভীষণ সম্মানের ব্যাপার এবং তার সাথে এটা খুব আনন্দের ব্যাপার যে আমি বাংলায়, আমার মাতৃভাষায়, আমার নিজের লোকেদের, দেশের লোকেদের সাথে কথা বলতে পারছি। এটার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। তবে তার সঙ্গে একটু ভয়ও করছে, কারণ যেটা আমি তোমায় একটু আগে বলছিলাম, বাংলা বলার অভ্যেস এখানে বিশেষ নেই আমার। বাংলার চর্চা একেবারেই নেই, মানে ইংরেজিই বলা হয় না, সবই এখানে জার্মানি। অতএব বলার সময় হয়তো ভাষার গুণগত মান খুব বেশি হবে, ভালো হবে না, বা ইংরেজি কথা টথা ব্যবহার করতে থাকবো, একটু সবাই বুঝে নেবেন, একটু ক্ষমা করে দেবেন। তো এবার যে আমার জার্মানি আসাটা হয় কিন্তু পারিবারিক কারণে। আমার স্বামী এখানে চাকরি নিয়ে আসে 2000 সালে। তখন আমি হায়দ্রাবাদের টাইমস অফ ইন্ডিয়ায় কাজ করি। তো 5 বছরের ভিসা ছিল, কথা ছিল যে আমরা 5 বছরের জন্য আসবো এবং 5 বছর পর ফিরে যাব।
তো তারপরে এখানে আসি, আমাদের ছেলে মেয়ে হয়, আর আমার স্বামী আর জীবনেও আর ফিরলো না, আর এ জন্মে মনে হচ্ছে ফিরবে না। সে বোধহয় গত জন্মে জার্মান ছিল, এখানে একেবারে সে মানে ভীষণ খুশি হয়ে সে থাকে। তো আমরা জার্মানির মধ্যেও নানা জায়গায় ঘুরেছি। ফ্রাঙ্কফুর্টে যখন আমি এলাম তখন আমার মনে হলো যে আমার চিরকালই তো নাচি জার্মানির ওপর আগ্রহ ছিল। আমাদের যে এম এর সময় যে পড়তে হতো ইউরোপিয়ান হিস্ট্রি, যে স্পেশালাইজেশন, তাতে জার্মানির ভূমিকা, নাচি জার্মানির ভূমিকা, এগুলো খুব বড় করে দেখানো থাকতো। তো আমার একটু আগ্রহ ছিল, এবং সেই সময় আমি অ্যালবার্ট স্পেয়ারের ওপর জার্মান ভাষায় লেখা একটি প্রবন্ধ পড়ি। পড়ে মনে হলো যে স্পেয়ার সম্পর্কে আমি যা জানতাম, যে উনি ভালো নাচি ভালো ছিলেন এবং মানে টিপিক্যাল ছিলেন না ইত্যাদি, সেগুলো সবই ভুল। তো এই নিয়ে একটু গবেষণা করি। তারপরে আমি ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে প্রফেসরের সঙ্গে কথা বললাম। তিনি খুব অবাক হয়ে গেলেন যে ভারতীয় এক গৃহবধূ বাচ্চা কোলে নিয়ে এসে সব স্পিয়ারের ওপর কাজ করতে চাইছে। যাই হোক, তিনি আমাকে নিয়েছিলেন। তারপরে আমি ওই গবেষণাটি করি। করার পরে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা, জার্মানির সাথে এই যে আর্যতত্ত্ব ইত্যাদি নিয়ে ভারতের যোগ, তাই নিয়ে কি কোনো কাজ হয়েছে? এইটা নিয়ে ভাবতে ভাবতেই আমি এই আমার প্রেজেন্ট যে রিসার্চ তাতে আসি। কিন্তু আগেই একটা কথা বলি, এটা অত্যন্ত বিতর্কিত একটি বিষয়। মানে আমাকে এই রিসার্চে কেউই বিশেষ উৎসাহ দেননি, শুধু আমি যার কাছে এখন আছি, মানে যার ডিপার্টমেন্টে কাজ করি, সেই প্রফেসর এপ্লে ছাড়া। তো উনি আর আমি বহু কষ্টে মানে এই প্রজেক্টটা পাস করিয়েছি, গ্রান্টের জোগাড় করেছি। এটা ভীষণই বিতর্কিত। একেবারেই তাই, আমরা তো সে বিতর্কের আস্বাদন করতে চলেছি। তবে তার আগে আরো কিছু তোমার সম্পর্কে ভাবনা চিন্তা আমরা একটু জানতে পারলে ভালোই লাগবে। বিশেষ করে একটা বিষয়ে উল্লেখ তো করতেই হয়, যে আমার তো আরো একটা অন্য আনন্দের জায়গা, যে আমার মাস্টারমশাই, আমার স্যার অনিরুদ্ধ বাবু, এই প্রসঙ্গে মাথায় এসেই যায় তার কথা, যে অনিরুদ্ধ বাবুর সুযোগ্যা কন্যা তুমি, এবং সেখানে স্যারের কথার প্রসঙ্গে যেটা ভাবছি, যে স্যার যেভাবে আমাদেরকে দেখিয়েছেন মিডিয়েভাল আরবানাইজেশন থেকে শুরু করে তার যে মিডিয়েভাল হিস্ট্রি নিয়ে কাজ, তুমি তো সেই পরিমণ্ডলে বড় হয়ে তোমার এই জায়গায় কিভাবে এই আগ্রহটা তৈরি হলো? এই আগ্রহের পিছনে কারোর বিশেষ ভূমিকা ছিল? মানে জার্মানির হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রির যে তুমি স্পেশালাইজেশন করলে, কোনো মাস্টারমশাইয়ের কথা বিশেষ করে মানে ভূমিকা ছিল বলে তুমি উল্লেখ করতে চাইবে? এটার পেছনে হয়তো আমার বাবারই কিছুটা ভূমিকা ছিল। আমার বাবার কিন্তু এই বিষয়ে খুব আগ্রহ ছিল, এবং আমার বাবা ওই তখনকার দিনে সে অ্যালান বুলকের লেখা হিটলার স্টাডি ইন টিরেনি বইটি কিনেছিলেন, উইলিয়াম শায়রারের রাইজ এন্ড ফল অফ দ্য থার্ড রাইখ। এইগুলো আমি বেশ অল্প বয়সে পড়েছিলাম, এবং তখন থেকে আমার ভীষণ একটা মানে একটু অবসেশনই বলা যায়, আগ্রহ না বলে, সেইটা ছিল। এবং বাবার সাথে এই মানে বাবার ওই মধ্যযুগ সম্পর্কে আমার কিন্তু তেমন একটা আগ্রহ কোনোদিন ছিল না। বাবার সাথে আমার এই নিয়ে ভীষণ গল্প হতো, এই নাচিদের নিয়ে। তারপরে মজার গল্প বলি, যখন আমি ঠিক করলাম যে এই নিয়ে পিএইচডি করব, তো তখন আমার প্রফেসর জার্মানিতে, প্রফেসর রেকার, তিনি বললেন যে পিএইচডি করার আগে আপনি আমার একটা সেমিনার, একটা পুরো সেমিস্টার ধরে সেমিনার চলবে নাচি জার্মানির ওপর, সেইটা অ্যাটেন্ড করুন। বাবা আবার ঘটনাচক্রে সেই সময় আমার বাড়িতে ছিল জার্মানিতে। তো বাবাকে এটা বলায় বাবা খুব আফসোস করতে শুরু করলো, যে আহা, আমি জার্মান জানলে আমিও গিয়ে ক্লাস করতাম। তাতে আমি তো হেসে গড়াগড়ি, যে তুমি আবার মাস্টার স্টুডেন্টদের সাথে এই বৃদ্ধ বয়সে কি ক্লাস করবে। তখন বাবা একটা কথা বলেছিল, যেটা আমি কোনোদিন ভুলবো না। বাবা বলেছিল যে জানতে চাওয়ার কোনো বয়স নেই। এই কথাটা আমার সত্যি মাঝে মাঝে মানে মানে এই কথাটা আমায় খুব ইন্সপায়ার করেছিল। না, এটা একটা অন্যরকম দিকও আমাদের কাছে উঠে এলো স্যারের আর অনিরুদ্ধ বাবুর, যে উনি কিভাবে মানে আমরা তো ধারণা সকলের কাছে সাধারণভাবে ছাত্রছাত্রীদের কাছে যে ধারণাটা থাকে, যে ওনার মিডিয়েভাল ইন্ডিয়া নিয়ে এত কাজ এবং যেভাবে উনি আমাদের প্রত্যেককে গড়েছেন, সেই জায়গায় ওনার যে আগ্রহ অন্য বিষয়গুলোকে নিয়ে এবং সেটাকে উৎসাহ দেওয়া, তো সেই জায়গাটা জানতে পেরে খুব ভালো লাগলো। আরেকটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, যে তুমি তো কাজ করতে গেলে যখন জার্মানিতে গিয়ে মানে যেভাবেই কাজে মানে যুক্ত হলে, তো
তো সেখানে কাজের পরিসর, সেই কাজের যে পরিসর, কাজের ক্ষেত্রে তোমায় তো আর্কাইভাল ডকুমেন্টস ঘাটা বা বিভিন্ন জায়গায় যাও, সেটা আমাদের এখানকার সঙ্গে কতটা অন্যরকম, বা সেখানে সেই সুযোগ সুবিধাটা কতটা, বা যেরকম বিষয়গুলো নিয়ে তুমি কাজ করছো সেখানে যথেষ্ট সেন্সিটিভ ইস্যু ওখানের জন্য, তো সেখানে সেই সুবিধা কিরম পেয়েছো বা পরিসর কিরম পেয়েছো সেটা যদি একটু বলো। সেটা আমি বলবো যে জার্মানিতে আর্কাইভাল যে অ্যাক্সেস সেটা মানে পাওয়া একটু বিউরোক্রেসির ব্যাপার আছে, যে প্রফেসরের সম্মতি দেখাতে হয় এবং আমি যে ইউনিভার্সিটির সাথে যুক্ত এটা দেখাতে হয়। কিন্তু এখানে আর্কাইভের রক্ষণাবেক্ষণ বা প্রশাসনটা খুব ভালো, মানে এত এখানে ডকুমেন্ট আছে, এত রকম আর্কাইভে, মানে একটা আর্কাইভ না, জার্মানি জুড়ে প্রচুর আর্কাইভ আছে, তাতে ছোট ছোট করে অনেক ডকুমেন্ট আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের তাদের নিজেদের আর্কাইভ আছে, প্রত্যেকটা শহরের তাদের নিজেদের আর্কাইভ আছে। সে প্রচুর আর্কাইভের একটা মানে জাল আর কি, নেটওয়ার্ক। এবং এদের মানে জার্মানরা এইসব ব্যাপারে খুবই অর্গানাইজড। কোথাও যাওয়ার আগে তাদেরকে ইমেলে যদি আমি বলি আমি এই বিষয়ে কাজ করতে চাই, এই বিষয়ে কি আছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে উত্তর এসে যায়, এই 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 আছে, আপনি কি রিজার্ভ করতে চান, আমি বলে দিই যে আমি এই এই রিজার্ভ করব, এবং তারা করে রাখেন। তাছাড়া এরকমও হয়েছে যে আমি হয়তো বলেছি যে অমুকটা দেখছি আপনাদের এখানে আছে অনলাইন ক্যাটালগে, এটা কি করে পাওয়া যাবে, তারা কিন্তু নিজের থেকে বলেন যে না, এটার জন্য আমরা টাকা নেব না, আমরা আপনাকে পাঠিয়ে দেব। বা কোনো খবর যে কিছুদিন আগে আমি জিজ্ঞেস করছিলাম বার্লিনে, যে বার্লিন ইউনিভার্সিটির এক প্রফেসর ছিলেন, যে ভারত তত্ত্ববিদ বলা যায়, তিনি আবার বাংলার প্রফেসর ছিলেন, বাংলা পড়াতেন, এক জার্মান ভদ্রলোক, নাৎসিদের সময়। তো আমি জিজ্ঞেস করলাম এর সম্বন্ধে কি কি পাওয়া যাবে। 7 দিনের মধ্যে আমাকে পিডিএফ স্ক্যান করে তার নাৎসিদের মেম্বারশিপ কার্ড, অমুক তমুক, মানে অন্তত 5-7টা ডকুমেন্ট এরা পাঠিয়ে দিলেন। সুতরাং সেদিক থেকে বলবো যে গবেষক হিসেবে এখানে কাজ করে সত্যি মানে আনন্দ পাওয়া যায় আর কি। বাহ, এটা খুবই ভালো লাগছে। এবং ছাত্রছাত্রীরাও অনেকে, তার যারা এখন গবেষণার সঙ্গে যুক্ত, তারা এইগুলোতে উৎসাহ পাবে যে কাজ করার ক্ষেত্রে কিভাবে আমরা এগোতে পারি, এই ভাবনাগুলো উঠে আসবে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় করি, যে এই যে আমরা মানে তোমার যে অন্য কাজ যেটা তুমি করেছো এর আগেও বারবার বিভিন্ন সময় উঠে এসছে, তোমার মানে অন্য আরেকটা দিক, মানে এই জার্মানি নাৎসিজম এইটা ছাড়া যে তুমি অনেক লেখালেখি করেছো বলিউডের সিনেমা, এবং সেখানে যে কিভাবে প্রতিফলিত হয়েছে হিন্দুত্ব বা তার রিফ্লেকশন, এই কাজের অভিজ্ঞতাটাও একটু যদি শেয়ার করো। আসলে ওই কাজটা, ওটাকে আমি কাজই বলবো না, মানে আমার তো ওটা কোনো অরিজিনাল রিসার্চ নেই। কি হয়েছিল, না, ডেফিনেটলি কি হয়েছিল না, আসলে ওইটা আমি প্রথমে কিছু লেখা লিখেছিলাম, মানে আমার যে ভারতবর্ষে যে যেখানে আমি কাজ করতাম তাদের জন্য আর কি, ডেকান ক্রনিকলে একটি বেরিয়েছিল প্রথমে। তো এরকম একটা বেরোনোর পর আরেকটা যখন আমি লিখি, তখন আমার বন্ধু, তিনি ওখানে তখন সম্পাদিকা ছিলেন, তিনি বললেন যে দেখ, এটা কিন্তু ছাপা যাবে না, তুই জার্মানিতে বসে বুঝতে পারছিস না যে দেশের এখন কি অবস্থা, তো এটা কিছু মনে করিস না, খুবই স্পর্শকাতর একটা ব্যাপার, ছাপা যাবে না। তখন আমার মনে হলো যে আচ্ছা, দেশে যদি না ছাপা যায়, আমি না হয় এটাকে একটু পড়াশুনো করে এটারও একটা মোটামুটি একাডেমিক একটা পেপার এটার উপর লিখি, যদিও আমি স্পেশালিস্ট নয় তবু লিখি। তারপরে আমি সেটা লিখলাম, এবং এখানে ইয়েনা বলে একটি শহরে একটা ওরিয়েন্টালিস্টদের কনফারেন্স হচ্ছিল, তাতে প্রেজেন্ট করি। তো সেখানে দেখলাম অনেকে খুব উৎসাহ প্রকাশ করছেন, অনেকে বললেন যে এটার ওপর লেখো। তো তারপরে ওরম করে আমি দুবার দুটো জায়গায় ছাপা হয়ে গেল লেখাটা। আমি ওটার উপর গিয়ে টরন্টোতেও একটা কনফারেন্সে বললাম, যে দেখলাম যে এটা মানুষের একটা উৎসাহ আছে, কিন্তু ভারতে এটা নিয়ে বলা বেশ মনে হয় কঠিন। সুস্নাতদা রবীন্দ্র ভারতীতে একবার আমায় ডেকেছিলেন, সেখানে বলেছিলাম, কিন্তু ভারতে মনে হয় এটা বলা এখন হয়তো খুব মানে সহজ নয়। কিন্তু অন্যান্য জায়গায় যারা ভারত নিয়ে কাজ করেন, বলিউড নিয়ে কাজ করেন, তাদের দেখলাম
খুব উৎসাহ ব্যাপারটা। তবে এই যে বললাম আমি খুব একটা কিছু জানি না, এবং এটাই বেশ ভুল টুলও ছিল আমার বাবাকে কিছু কিছু জিনিস বলায়। বাবা তো ভীষণ চটে গিয়ে বললেন, কিচ্ছু জানিস না তুই মধ্যযুগ সম্পর্কে, এইসব আদিকালের সব কোন বই দেখে কাজ করছিস, সেগুলো মানে এখন আর এখানে ভারতে কেউ ইউজ করে না ইত্যাদি। বাবার বকুনি খাওয়ার পর ওই দু একটা যা লিখেছি ওইদিকে আর আমি আর পা রাখিনি। একেবারেই মানে দারুণ বিষয়গুলো উঠে আসছে। আজকের মূল আলোচনায় আমরা প্রবেশ করব, সেটা যে একটা মূল ভাবনা সেটা একটু আমরা উল্লেখ করে দিয়ে শুরুটা ধরে নেওয়ার জন্য দর্শক বন্ধুদের জন্য, শ্রোতা বন্ধুদের জন্য, যে আর্য জাতিতত্ত্বের সূত্র ধরে নাৎসিবাদ, ভারততত্ত্ব এবং ভৌগোলিক ব্যাপ্তিতে যে ভারতবর্ষের ধারণা, এগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে বহুকাল ধরেই। জার্মানির নাৎসি শাসনের ক্ষেত্রে ভারত ও ভারততত্ত্বের যে গুরুত্ব কিন্তু আর্য জাতিতত্ত্বের প্রতর্কেই সীমাবদ্ধ ছিল না। নাৎসি জার্মানিতে ভারততত্ত্ব সম্পর্কে আজকে আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে প্রাচীন এবং আধুনিক উভয় সময়েরই ভারতবর্ষের চর্চার কথা, এবং তার সঙ্গে নাৎসি রাজনীতির বিভিন্ন আঙ্গিকের পারস্পরিক চলাচল। জার্মানির পররাষ্ট্র মন্ত্রক বা কুখ্যাত আধা সামরিক সংস্থা এসএস, প্রজ্ঞাপন মন্ত্রক এবং সেনাবাহিনী সহ নাৎসি সরকারের বিবিধ শাখার কাছে ভারত সম্পর্কিত যে জ্ঞান, সেই ভাবনাটা যে ইন্ডিয়ান নলেজ অফ ইন্ডিয়া, এই বোথ পার্সপেক্টিভেই তার একটা বিশেষ উপযোগিতা ছিল। এই জাতীয় যে পলিটিক্যাল নলেজ, এটা ইন্ডোলজিস্ট বা ভারততত্ত্ববিদদের পাশাপাশি কিন্তু জার্মান এবং ভারতীয় বংশোদ্ভূত যারা ভারত নিয়ে চর্চাকারী বা বিশেষজ্ঞও যদি আমরা বলি, তাদের দ্বারা উদ্ভাবিত এবং চর্চিত হয়েছিল বলে আলোচক মনে করেন। আজকের আলোচনায় আমাদের ডক্টর বৈজয়ন্তী রায় তুলে ধরবেন কিছু সংঘের বা সংস্থার কার্যকলাপের উদাহরণ এবং তার সঙ্গে এই জ্ঞান চর্চার বিভিন্ন মাত্রা, যা জার্মানি রাষ্ট্রের নাৎসি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উঠে আসবে। এর মধ্য দিয়ে যে জটিল মনস্তাত্ত্বিক এবং নাৎসি শাসন ব্যবস্থার যে কাঠামোর নানা দিক ও নির্মাণের জটিল আবর্ত, তার গঠনে যে লিভিং ইন্ডিয়া এবং ভারতীয়দের যে ভূমিকা, তাও হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। আমি দর্শকদের কাছে এবার সরাসরি মূল আলোচনা পেশ করার জন্য অনুরোধ করব। দিয়াদি, ডক্টর বৈজয়ন্তী রায়, নাৎসিবাদ, ভারততত্ত্ব ও ভারত। ধন্যবাদ। তো যেটা এখন কৌশিক বললো যে নাৎসিবাদের সাথে ভারততত্ত্ব ও ভারতবর্ষের যোগাযোগ বলতেই প্রথমেই মনে হয় আর্য জাতিতত্ত্ব বা আরিয়ান রেস থিওরির কথা। কিন্তু ভারততত্ত্বের সাথে নাৎসি রাজনীতির যোগ কি শুধুই ভারতের আর্য সভ্যতার সম্পর্কে ধ্যান ধারণা? তা যদি হয়ও, তাহলে সেই সম্পর্কের বাস্তব রূপটি কেমন? তো জার্মানিতে যে ভারত বিদ্যা চর্চার দীর্ঘ ইতিহাস আছে তা সকলেই জানেন। এই ভারত চর্চার একটি ধারা আর্য সভ্যতা, সংস্কৃত ভাষা ও বেদ, উপনিষদ ইত্যাদি নিয়ে তাও কারোর অজানা নেই। কিন্তু আর্য সভ্যতা, সংস্কৃত ইত্যাদির চর্চা অন্য নানা একাডেমিক ডিসিপ্লিনের মধ্যেও কিন্তু হতো। যেমন সংস্কৃত ব্যবহার হতো লিঙ্গুইস্টিক্স বা কম্পারেটিভ ফিলোলজিতে, বেদ ও উপনিষদের চর্চা হতো দর্শন শাস্ত্র ও রিলিজিয়াস স্টাডিতে, আর্যতত্ত্ব ব্যবহার হতো রেশিয়াল অ্যানথ্রোপোলজি ও রেস সায়েন্সে, যা নাৎসিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। অতএব শুধু ভারততত্ত্ব বা ভারত বিদ্যার সাথে নাৎসিদের যোগাযোগের কথা না বলে ভারত সম্পর্কিত বিশেষজ্ঞ জ্ঞান বা এক্সপার্ট নলেজ বা স্পেশালাইজড নলেজের সাথে নাৎসিবাদের যোগের কথা বলা উচিত। নাৎসিবাদ বা নাৎসি রাজনীতির সাথে জার্মান বিশ্ববিদ্যালয়গুলির কি রকম সম্পর্ক ছিল? বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলির চর্চা নাৎসি আমলে কি রকম ছিল? এই নিয়ে জার্মানিতে এখনো গবেষণা চলছে। বিশেষ করে মানব বিদ্যা চর্চা ও নাৎসি রাষ্ট্রশক্তির সম্পর্ক নিয়ে নানা কাজ হচ্ছে। কিন্তু ভারত বিদ্যা চর্চা বা ভারত সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞান ও নাৎসি রাজনীতির যোগাযোগ নিয়ে বিশেষ ঐতিহাসিক কাজ হয়নি। যেটুকু কাজ হয়েছে তা হলো 2-3 জন প্রভাবশালী ও ক্ষমতাশালী অধ্যাপকের ওপর। এরা প্রাচীন ভারত নিয়ে ভাষাতত্ত্ব বা দর্শন ইত্যাদি গবেষণা করেছিলেন।
1933-এর পর নাৎসিরা আসার পর এরা এদের গবেষণা নানাভাবে নাৎসিদের মতাদর্শের সাথে মেলাবার চেষ্টা করতেন। এদের মত ছিল যে প্রাচীন ভারতীয় সভ্যতায় যা কিছু ভালো, যা কিছু উচ্চমানের, তা সবই ভারতে অনুপ্রবেশকারী ইউরোপীয় আর্যদের অবদান। এই ইউরোপীয় আর্যরাই ঋগ্বেদ লিখেছেন, এরাই ভগবদ্গীতা লিখেছেন। এর মধ্যে ভারতের আদি বাসিন্দা অর্থাৎ যাদেরকে পণ্ডিতরা বলছেন অনার্য ও কৃষ্ণবর্ণ আদিম জাতি, তাদের কোনো অবদান নেই। বরং এই অনার্য জাতির সংসর্গে এসে ইউরোপীয় আর্য জাতির শারীরিক ও মানসিক অবক্ষয় হয়। এই পণ্ডিতরা আরো দাবি করেন যে ইউরোপীয় শ্বেতকায় আর্য যারা ভারতে গিয়ে বৈদিক সভ্যতা স্থাপন করে, তাদের একটি শাখা ইউরোপে থেকে যায় এবং সেই শাখা হলো মানে তখনকার যে জার্মান, বর্তমান জার্মানদের পূর্বপুরুষ। এই মতবাদে জাতীয় বর্ণ বৈষম্যের ভাব স্পষ্ট। এই মতামত যে নাৎসি মতাদর্শের সাথে মিলবে তাতে তো আশ্চর্য হওয়ার কারণ নেই। তো 3 জন অধ্যাপক যারা এই ধরনের কাজ করেছেন নাৎসি জার্মানিতে, তারা হলেন ওয়াল্টার বুস্ট, তার কথা পরে বিশদ বলবো, মিউনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; জেকব উইলহেলম হাউয়ার, টিউবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; এবং এরিক ফ্রাউওয়ালনার, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এরা 3 জনেই কিন্তু নাৎসি দলীয় রাজনীতির মধ্যে জড়িত ছিলেন। সামগ্রিকভাবে ভারতবিদ বা ভারত চর্চার সাথে নাৎসি রাজনীতির যোগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও খুব বিতর্কিত লেখা আছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিখ্যাত সংস্কৃত পণ্ডিত শেলডন পোলকের ওপর। আমরা একটু স্লাইডটা দেখি, পরের স্লাইডটা। হ্যাঁ, এবার আমরা দেখছি শেলডন পোলকের এই যে মানে আর্টিকেলটা, প্রবন্ধটা, এর নাম হচ্ছে ডিপ ওরিয়েন্টালিজম, নোটস অন সংস্কৃত এন্ড পাওয়ার বিয়ন্ড দ্য রাজ। 1993 সালে এটি প্রকাশিত হয় এবং সেই আর্টিকেলের একটা অংশের শিরোনাম হচ্ছে এক্স ওরিয়েন্টে নক্স, ইন্ডোলজি ইন দ্য টোটাল স্টেট। এবার এই নামটা আমরা দেখি, এক্স ওরিয়েন্টে নক্স। আমরা জানি যে এক্স ওরিয়েন্টে লুক্স মানে হচ্ছে ল্যাটিনে পূব দিক থেকে আলো আসা। তো এক্স ওরিয়েন্টে নক্স হচ্ছে পূব দিক থেকে অন্ধকার। কেন না, শেলডন পোলক বলছেন যে ভারত তত্ত্ববিদ বা ইন্ডোলজিস্টরা ছিলেন ওরিয়েন্টালিস্ট, এবং ওরিয়েন্টালিস্ট কথাটা এখানে উনি এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজমের তত্ত্ব থেকে নিচ্ছেন। তো এই ওরিয়েন্টালিস্টরা যেহেতু নাৎসিদের মানে অন্ধকার দিকটি সাপোর্ট করেছিলেন, বলা যেতে পারে যে পুরো নাৎসি পিরিয়ডটাই একটা অন্ধকার যুগ, তো সেই অন্ধকার যুগকে তারা সাপোর্ট করেছিলেন, সমর্থন করেছিলেন বলে নাম এক্স ওরিয়েন্টে নক্স। তো তাতে পোলক বলছেন যে জার্মান ইন্ডোলজি ন্যাশনাল সোশ্যালিজমকে এমন সাপোর্ট দিয়েছিল যে অন্য কোনো মানব বিদ্যা চর্চা বা হিউম্যানিটিজে মানে এতটা দেখা যায়নি, বা মানে খুবই মানে এক্সেপশনাল। তো সেই সাপোর্ট কেমন ছিল না, একাডেমিক ও সেমি একাডেমিক টেক্সট লিখে তারা সাপোর্ট দিয়েছেন ইন্ডোলজিস্টরা নাৎসিদের। তাতে আরিয়ান থিওরি মানে খুব ব্যবহার হতো এবং আরো মানে ইন্ডোলজিস্টদের নানা অন্য ধরনের তত্ত্ব, নলেজ, এগুলো ব্যবহার হতো। তার সঙ্গে এই ইন্ডোলজিস্টরা আবার নাৎসি পার্টির মেম্বার ছিলেন এবং কেউ কেউ ওই কুখ্যাত আধা সামরিক সংস্থা এসএস তারও মেম্বার ছিলেন। তো শেলডন পোলক বলেন যে জার্মান ইন্ডোলজি এন্ডেড আপ লেজিটিমাইজিং দ্য জেনোসাইড, মানে ওদের এই লেখা ইত্যাদি এবং রাজনীতির মাধ্যমে তারা মানে নাৎসি হলোকস্টকেই সাপোর্ট করেছিলেন, হলোকস্টকে লেজিটিমাইজ করেছিলেন। আর্যদের বেঁচে থাকা উচিত, জুদের বেঁচে থাকা উচিত না, ইত্যাদি জাতীয় ইয়েতে। তো এইগুলো আমি খুব সরলীকরণ করে বলছি পোলকের বক্তব্য। তো এইগুলি খুবই কঠিন সব কথা। তো এইসব কথা মানে জার্মানির যেসব ভারত চর্চাকারী পণ্ডিত আছেন বা ছিলেন, তারা কেউই এই বক্তব্যের সাথে একমত হতে পারেননি। যে কারণে আমি এই কাজটা শুরু করার আগে কেউই বিশেষ এই কাজটা নিয়ে মানে এই দিকে আর অগ্রসর হননি আর কি, এত মানে সমালোচনা শুনতে হতো এই নিয়ে কাজ করলে। তো পোলকের সমালোচনার মধ্যে একটি ছিল যে যাদের পোলক ভারত তত্ত্ববিদ বলছেন তাদের আদৌ তা বলা যায় কিনা, যা আমি আগে বললাম প্রাচীন ভারত নিয়ে অন্যান্য ডিসিপ্লিনেও কাজ হতো। তাছাড়া অনেকে বলেন যে আর্য সভ্যতা নিয়ে কাজ করা মানেই নাৎসিবাদের সমর্থন নয়।
তাছাড়া যে কোনো পণ্ডিত গবেষক কেউ যদি নাৎসি দল ইত্যাদিতে যোগদান করেন, সেটা তার ব্যক্তিগত রাজনীতি, তার সঙ্গে তার বিদ্যাচর্চার মিল নাও থাকতে পারে। উল্লেখযোগ্য এই যে এই বিতর্কে যারা অংশগ্রহণ করেছেন ও করছেন তাদের মানে চাপান উত্তরের মধ্যে আমিও পড়েছি, এবং সেই মানে অভিজ্ঞতা খুব সুখকর নয়। তো যারা এই নিয়ে এখনো চর্চা করে যাচ্ছেন তারা কেউ কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত ঐতিহাসিক নন। অর্থাৎ নাৎসি জার্মানির রাজনৈতিক পটভূমিতে ভারত চর্চা বা ভারত সম্পর্কে বিশেষজ্ঞ জ্ঞানের ভূমিকা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি। আর একটি প্রশ্ন পোলক বা অন্যান্যরা কেউ সেভাবে তোলেননি, সেটি হলো আধুনিক ভারতের জ্ঞানের কি নাৎসি জার্মানিতে কোনোই প্রয়োজন ছিল না, এবং ভারতের জ্ঞান কি শুধুমাত্র একাডেমিক লেখার মধ্যেই ব্যবহৃত হতো। ঐতিহাসিকরা মনে করেন যে নাৎসি রাষ্ট্র আশা করত বা চাইতো যে বুদ্ধিজীবীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাচর্চা করবেন না গজদন্ত মিনারে বসে, পণ্ডিতরা তাদের অধীত বিদ্যা জার্মান জাতির কাজে লাগাবেন। এই কাজে লাগানোর নানা উপায় ছিল। একটি ছিল গবেষণা ও লেখার মধ্য দিয়ে জার্মানি বা নাৎসি রাষ্ট্রের, মানে নাৎসিদের কাছে জার্মানি, নাৎসি দল, রাষ্ট্র সবই এক, তো জার্মানি ও তার দেশনায়ক হিটলারের মহিমা প্রচার করা। সেটি করার জন্য অনেক সময় আর্যতত্ত্ব ব্যবহার হতো, যা আমরা দেখলাম ওই 3 পণ্ডিতের কথা এবং পোলক যার কথা বলেছেন। কিন্তু নাৎসিদের আদর্শ একাডেমিকদের শুধু লিখলেই হতো না, তাদের অন্যভাবেও প্রমাণ করতে হতো যে তারা নাৎসি আদর্শে অনুপ্রাণিত। যেমন জার্মানিতে অধ্যাপক হতে গেলে 2টি থিসিস লিখতে হতো, এখনো লিখতে হয়, পিএইচডি এবং হ্যাবিলিটাশন। তো নাৎসি আমলে 2টি থিসিস লেখার পর এই গবেষকদের কয়েক সপ্তাহ ধরে লেকচারার্স ক্যাম্পে পাঠানো হতো। সেখানে তারা নাৎসি আদর্শে দীক্ষিত হতেন হিটলারের মাইন কাম্প ইত্যাদি পড়ে। তার সাথে আবার শারীরিক ক্ষমতা বা ফিটনেসেরও পরীক্ষা দিতে হতো, ক্রস কান্ট্রি অ্যাথলেটিক্স ইত্যাদির মাধ্যমে। তো প্রশিক্ষণ শেষ হলে প্রার্থী রিপোর্ট পেতেন, সেখানে লেখা থাকতো তার ফিটনেসের লেভেল এবং তার সাথে তার মধ্যে নাৎসি জীবন দর্শন ও আদর্শ কতটা জোরালো এটাও দেখানো হতো, মানে এটারও রিপোর্ট দেওয়া হতো। অর্থাৎ অধ্যাপকদের তাদের কলম দিয়ে ও মানে তাদের শারীরিক শক্তি দিয়ে নাৎসি রাষ্ট্রকে রক্ষা করতে হতো, এইরকম করতে হবে, এইরকম একটা ধারণা ছিল। তো অনেক পণ্ডিত কলম ও বন্দুক দুটোই চালিয়েছেন, তারা গবেষণা করেছেন, ক্লাসে পড়িয়েছেন, আবার গিয়ে রাশিয়ায় গিয়ে মানে যুদ্ধ করে বা যুদ্ধ না করে ইহুদিদের মেরে টেরে এসেছেন, তো সেরকম করেছেন। আবার অনেকে তাদের জ্ঞান তাদের অস্ত্র হিসেবে নাৎসি রাষ্ট্রশক্তির সেবায় লাগিয়েছেন। এই প্রশিক্ষণের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে নাৎসিদের কাছে বাস্তবমুখী জাতীয় পরিষেবার গুরুত্ব একাডেমিক লেখালেখির থেকে বেশি। অর্থাৎ শুধুই তাত্ত্বিক বা থিওরিটিক্যাল লেখা দিয়ে নাৎসি রাজনীতির সমর্থন জানানোর থেকে জ্ঞানের বাস্তব প্রয়োগ, যা নাকি জাতির কাজে আসবে, তার মূল্য নাৎসি সরকারের কাছে বেশি ছিল। অতএব অনেক পণ্ডিত নিজের অধীত বিদ্যা বা বিশেষজ্ঞ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের বাইরে নানা আধা সরকারি বা সরকারি উদ্যোগে প্রয়োগ করে রাষ্ট্রের কাছে তাদের নিজেদের কার্যকারিতা প্রমাণ করতেন। নাৎসি জার্মানিতে উন্নতি করার জন্য অনেকে এই বাস্তবমুখী পথটাই বেছে নেন। তো আমার গবেষণায় আমি এরকম কিছু সংস্থা বা উদ্যোগের ভারত সম্পর্কের জ্ঞানের ব্যবহার দেখছি। তার মধ্যে 2টি উদ্যোগ সম্পর্কে আপনাদের কিছু বলবো। এখানে আর্যতত্ত্বের রাজনৈতিক ব্যবহার আছে, তার সাথে আছে আধুনিক ভারতবর্ষের সম্পর্কে জ্ঞান ও সমসাময়িক ভারতের সাথে সরাসরি যোগাযোগ, যেটা ভারত চর্চার বাস্তবমুখী প্রয়োগ হিসেবে সেটা ভারত চর্চার বাস্তবমুখী প্রয়োগ বলে ধরা হতো। 2জন ভারত বিদ্যা চর্চাকারী পণ্ডিত যারা এই সংস্থাগুলিতে প্রভাবশালী ছিলেন তাদের কথা আজকে একটু বলবো। তাদের কথা বলতে গেলে আপনাদের সেই ছবিগুলিতে ফিরে যেতে হবে যা আপনারা আমার এই বক্তৃতার ঘোষণায় বা বিজ্ঞাপনে দেখেছেন এবং হয়তো ভাবছেনও যে এগুলি কি এবং কেন। আমরা একটু পরের স্লাইডে যাই। আচ্ছা, এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি বইয়ের কভার, বইয়ের নাম ইন্ডিয়ান বা ইন্ডিয়া, লেখক হলেন লুডভিগ আর্লস্টর্ফ।
এই লুডভিগ আলস্টর্ফ জৈনিজমের বিশেষ পণ্ডিত ছিলেন, মানে এখনো জার্মানিতে এর বই পড়া হয়। তো উনি 1930 থেকে 32 এই সময়টায় এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফ্রেঞ্চ এবং জার্মান পড়িয়েছেন। সেই সময় তিনি হিন্দুস্তানিও শিখেছেন। তো 1932 সালে উনি জার্মানিতে ফেরত যান। 1933 সালে উনি নাৎসি পার্টিতে যোগ দেন এবং 1936 সালে এই যে নাৎসি মোটর কর্পস, ন্যাশনাল সোশ্যালিস্টিসেস ক্রাফটস ফ্রাই কর্পস অর্থাৎ এনএসকে এতে যোগ দেন। তো এই সংগঠনটি সম্পর্কে একটু বলি, এর কথা বেশি লোক জানে না। আমরা জানি যে এসএ আর এসএস দুটি কুখ্যাত আধা সামরিক মানে বাহিনী বলা যায় সেরকম ছিল, এবং তাদের নানা কুকীর্তি ছিল। তারা টেররাইজ করে রাখতো মানুষকে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোটর কর্পসও ছিল, মানে এদের সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠ যোগ। কিন্তু যেহেতু 1945-এ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এসএ আর এসএস কে মানে ক্রিমিনাল বলে এবং নিষিদ্ধ করে দেওয়া হলো, কিন্তু এই এনএসকে কে নিষিদ্ধ করা হয়নি, কারণ তখনও লোকে এদের কুকীর্তি সম্পর্কে সব জানতো না। সেই জন্য এই এনএসকে তে আলস্টর্ফের কাজ করার যে রাজনৈতিক তাৎপর্য সেটা অনেকে বোঝেননি। তো আলস্টর্ফ এখানে শুধু মানে মেম্বারই ছিলেন না, উনি কিন্তু বেশ এখানে উন্নতি করছিলেন। এবং আমার রিসার্চ থেকে মনে হয় আলস্টর্ফ আসলে অরিজিনালি এসএ তে ছিলেন, তারপরে উনি এখানে যোগ দেন। এস এর কার্ডগুলো আর নেই, এটার কার্ডটা রয়েছে। তো এবারে আলস্টর্ফ এই ভারতে গিয়ে জীবন্ত ভারত, তার মানে জীবন্ত ভাষা শিখে আসায় তাকে মনে করা হতো, বা তিনি নিজেকে এরকম একটা ভাবমূর্তি দিতে সক্ষম হয়েছিলেন যে উনি আধুনিক ভারতের একেবারে একজন মানে এক্সপার্ট, খুব ভালো জানেন। তো সেই জন্য 1940 সালে ওকে এই বইটি লিখতে বলা হয়। দেখেই বোঝা যাচ্ছে এটা আর্য সভ্যতার উপর নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর বই। তো ওকে লিখতে যিনি অনুরোধ করেন এই বইটি, আলফ্রেড রোজেনবার্গ, তিনি খুবই ক্ষমতাশালী ছিলেন, হিটলারের খুব ঘনিষ্ঠ ছিলেন। তো তিনি নাৎসি পার্টির বিদেশ দপ্তরের মুখ্য ছিলেন। তিনি আলস্টর্ফকে দিয়ে এটা লেখান। কেন লেখান ওই সময় সেটা আমরা পরে আসবো। আমরা তার পরের স্লাইডে আরেকজনকে দেখি, পরের স্লাইড। আচ্ছা, এই ছবিটিতে আপনারা হয়তো অনেকেই নেতাজিকে চিনতে পাচ্ছেন। বাঁদিকের ছবিতে আমরা দেখছি, বাঁদিকের ছবির বাঁদিকে প্রথমে বসে আছেন হাইনরিখ হিমলার, তারপরে একটু টাকমাথা ভদ্রলোক, তিনি তো নেতাজি। এবং তার ওই পাশে টেবিলের ওই দিকে বসে যিনি আমাদের দিকে তাকিয়ে আছেন তিনি হলেন ওয়াল্টার বুস্ট। তো সেই পরের ছবিতেও আমরা তাই দেখছি, নেতাজি এবং হিমলার হেসে হেসে আলাপচারিতা করছেন এবং বুস্ট হাসি হাসি মুখে শুনছেন। কে এই বুস্ট? তিনি ছিলেন ঋগ্বেদের ওপর এনার খুব ভালো পিএইচডি ছিল। ইনি নাকি খুব ব্রিলিয়েন্ট সংস্কৃতবিদ ছিলেন, ঋগ্বেদের স্কলার, এবং তার সঙ্গে উনি এসএস এ যোগ দেন এবং সেখানে খুব উন্নতি করেন। উনি হিমলারের বেশ মানে ঘনিষ্ঠ ছিলেন। 1935 সালে উনি আরিয়ান স্টাডিজ বিভাগের প্রফেসর হন ইউনিভার্সিটি অফ মিউনিখে। সেই ইউনিভার্সিটিতে 1941 সালে উনি রেক্টর হন এবং 1937 সালে উনি প্রথমে প্রেসিডেন্ট এবং 1939 সালে উনি কিউরেটর হন। আমি একটু এখানে ভুল লিখে ফেলেছি। উনি প্রথমে প্রেসিডেন্ট এবং কিউরেটর হন হিমলারের আনএনঅ্যাবে বলে একটি গবেষণা সংস্থায়। এই গবেষণা সংস্থার নাকি কাজ ছিল জার্মানদের যে জার্মানিক ঐতিহ্য, তাদের জার্মানিক পূর্বসূরি, তাদের নিয়ে রিসার্চ করা, তাদের সম্পর্কে জানতে পারা। তো এখন বোঝাই যাচ্ছে যে এটা মানে খুবই যে সায়েন্টিফিক মানে বেসিস, এটা বিজ্ঞান ভিত্তিক কিছু নয়। এখানে বুস্ট বেশ নানা রকম গাঁজাখুরি প্রজেক্ট করান এবং তার প্রিয় ছাত্র টাত্র ইত্যাদিদের এইখানে ইনি বসিয়ে দেন। তো এই যে ছবিগুলি, এই ছবিগুলি নেওয়া হয়েছে 1942 সালে 16 জুলাই। এই যে বুস্ট এখানে নেতাজি ও হিমলারের মানে দোভাষীর কাজ করছেন, মধ্যস্থতা করছেন। শোনা যায় যে এই দিন এই মানে আলাপচারিতার মধ্যে হিমলার নাকি নেতাজিকে জিজ্ঞেস করেছিলেন কালিদাসের শকুন্তলা নাটকটির কথা। এটা নাকি হিমলারের খুব প্রিয় ছিল। তো তার পরের দিন 17 জুলাই বুস্ট হিমলারের সাথে অশউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্প পরিদর্শনে যান
তার মানে দেখা যাচ্ছে কি, যে শকুন্তলা নিয়ে মানে কথা বলা এবং কনসেন্ট্রেশন ক্যাম্প দেখতে যাওয়া, এই দুইয়ের মধ্যে বুস্টের কাছে অন্তত কোনো বিরোধিতা নেই। সবই হলো ওনার জ্ঞানের বাস্তবমুখী প্রয়োগ ও রাষ্ট্রের সেবা। এছাড়া বুস্টের আরো দিক আছে, মানে উনি একেবারে মাল্টিটাস্কিং এর এক্সপার্ট। আর একটা দিক ছিল যে 1934 সালে বুস্ট ওই এসএস যে আধা সামরিক সংস্থা, তাদের সিক্রেট সার্ভিসে, তাদের সিক্রেট পুলিশ একটা ছিল এসডি বলে, সেই এসডি তে উনি ঢোকেন এবং সেখানে গুপ্তচর বৃত্তি করতে শুরু করেন ইউনিভার্সিটি অফ মিউনিকে। হ্যাঁ, এছাড়া বুস্ট মানে যেটা আমি আগেই বলছিলাম, নানা লেখার মধ্যে দিয়ে নাৎসিবাদের সমর্থন করেন। তার মধ্যে একটির কথা বলি, 1936 সালে বুস্ট একটি স্পিচ দেন, ভাষণ দেন। তার সাবজেক্ট ছিল দ্য ফুয়ারার্স মাইন কাম্পফ অ্যাজ মিরর অফ আরিয়ান ওয়ার্ল্ড ভিউ। ফুয়ারারের বই মাইন কাম্পফ আর্য সভ্যতার, আর্য মানে জীবন দর্শনের আয়না আর কি, বা প্রতিচ্ছবি। তো এই লেখাতে আবার বুস্ট হিটলারকে বুদ্ধর সাথে তুলনা করেন, মানে বুদ্ধ এসেছিলেন মানব জাতিকে পথ দেখাতে, এনার মনে হয়েছে যে হিটলারও তাই। এই হচ্ছে ওনার কাজের ধারা। তো এবারে আমি আসি একটি সংস্থার কথা, ডয়েচে একাডেমি বা জার্মান একাডেমির ইন্ডিয়া ইনস্টিটিউট বলে একটি সংস্থা। তো 1925 সালে মিউনিখে সেখানকার বিশ্ববিদ্যালয়ের কিছু জাতীয়তাবাদী অধ্যাপক মিলে ডয়েচে একাডেমি বলে এই বেসরকারি সাংস্কৃতিক সংস্থা শুরু করেন। এর একটি রাজনৈতিক দিক ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব কমে যায়, যুদ্ধে হেরে গিয়ে খুবই খারাপ অবস্থা হয়। তখন জার্মান যে গভর্নমেন্ট, যে ওয়াইমার রিপাবলিক যাকে বলে, তারা এবং এই ধরনের বেসরকারি সংস্থাগুলি চেষ্টা করে জার্মান ভাষা ও সংস্কৃতির প্রসার পৃথিবীর নানা দেশে ছড়িয়ে দিতে। তো তার মধ্য দিয়ে একরকম সাংস্কৃতিক প্রভাব পৃথিবীতে বিস্তার করতে, মানে রাজনৈতিক প্রভাবের ঘাটতি পূরণ করতে একটু সাংস্কৃতিক প্রভাব আর কি। তো বেসরকারি হলেও এই ডয়েচে একাডেমি তাদের খরচ চালাবার জন্য সরকারের ওপর কিছুটা হলেও নির্ভরশীল ছিল। তাই এরা সরকারের রাজনৈতিক উদ্দেশ্যগুলি অস্বীকার করতে পারত না এবং চাইতেও না, কারণ এরা জার্মান রাষ্ট্রকে সাহায্য করতে চাইতো। তো যে সরকার যখন পাওয়ারে আসতো, তাদের রাজনীতির সাথে এরা এদের মানে পলিসিগুলো মিলিয়ে ফেলতো। তো এক একটি দেশে জার্মান প্রভাব ফেলার জন্য এক একটি কমিটি তৈরি হতে থাকে ডয়েচে একাডেমির মধ্যে। তার প্রথমটি হলো ইন্ডিয়া ইনস্টিটিউট। 1928 সালে এটি সূচনা করেন ডয়েচে একাডেমির সদস্য ও মিউনিক বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক কার্ল হাউসহোফার এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তারকনাথ দাস। হাউসহোফার 1908-1909 সালে এশিয়া ভ্রমণের সময় ভারতেও আসেন। ইংরেজ শাসিত ভারতবাসীর প্রতি তার একটি সহানুভূতি জাগে। তারকনাথ দাস প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্লিনে এসে জার্মান সরকারের তৈরি বার্লিন কমিটিতে যোগ দেন ও নানা ব্রিটিশ বিরোধী কাজে সামিল হন। আমরা এবার পরের স্লাইডে যাই। হাউসহোফারের ছাত্র বন্ধু ছিলেন রুডলফ হেস, তিনি পরে হিটলারের ডেপুটি হয়েছিলেন। আর এই পাশের ছবিটি ইন্ডিয়া ইনস্টিটিউট একটি ব্রোশিওর বের করে 1937 সালে, তার মলাটের ছবি। তো এই রুডলফ হেসের মাধ্যমে হাউসহোফারের ভূ রাজনৈতিক তত্ত্ব নাৎসিদের মধ্যে জনপ্রিয় হয়। তো এই তত্ত্বের মধ্যে ছিল যেমন লেবেন্সরাউম, আমরা যেটা জানি যে জার্মান জাতির আরো থাকার জায়গা দরকার, তাই ইউরোপের নানা দেশ আক্রমণ করে সেগুলো দখল করা টরা ইত্যাদি। তো যদিও হাউসহোফার নাৎসি দলের সদস্য ছিলেন না, কিন্তু নাৎসিদের সঙ্গে তার বেশ ভাব ছিল, ভালো সম্পর্ক ছিল। ইন্ডিয়া ইনস্টিটিউটের প্রধান কাজ ছিল ভারতীয়দের জার্মানিতে পড়তে আসা বা প্রযুক্তিবিদ্যায় প্রশিক্ষণের জন্য আসার জন্য বৃত্তি বা স্টাইপেন্ড দেয়া। এমন প্রার্থীদের বাছাই করা হতো যারা শুধু কৃতী নন, যাদের মধ্যে একটা জাতীয়তাবাদী মনোভাব কাজ করছে, সেই সঙ্গে যারা সমাজের উচ্চকোটি বা এলিটের সদস্য। বৃত্তির আর্থিক মূল্য খুব কম হওয়ায় সেই রকম মানুষরাই এর সুযোগ গ্রহণ করতে পারতেন, যারা অনেকখানি ব্যয়ভার নিজেরা বহন করতে পারতেন।
তো বৃত্তির মূল্য কম হওয়ার একটা কারণ ছিল ডয়েচে একাডেমির আর্থিক সচ্ছলতার অভাব, কিন্তু আসল কারণ ছিল যে এই বৃত্তিগুলি ছিল আসলে প্রতীকী বা সিম্বলিক। এর মধ্য দিয়ে জার্মানির প্রভাব ভারতে প্রচার করাটাই আসল উদ্দেশ্য ছিল, মানে ভারতের গরিবদের সাহায্য করাটা অতটা মানে ইম্পর্টেন্ট ছিল না। তো ভারতীয় এলিটরা জার্মানি থেকে ভারতে ফিরে গিয়ে সমাজের নেতৃত্ব করবেন ও জার্মানির প্রভাব বিস্তার করবেন, এই আশা ইনস্টিটিউটের ছিল এবং অনেক ক্ষেত্রে তা হয়েও ছিল। এই ইনস্টিটিউট ইউরোপে ভ্রমণকারী বিশিষ্ট ভারতীয়দের মিউনিকে ডেকে সম্বর্ধনা দিত। নামকরা রাজনৈতিক, বিজ্ঞানী প্রমুখ অনেকে এখানে এসেছিলেন। ভারতের সাথে সুষ্ঠুভাবে কাজ করতে গেলে ভারত বিশেষজ্ঞের দরকার। তাই কিছু ভারত চর্চাকারী পণ্ডিত, যেমন এই ওয়াল্টার বুস্ট এবং এই হাওয়ার্ড, যার কথা আগে বলছিলাম, এরা এই ইনস্টিটিউটে প্রথম থেকেই জড়িত ছিলেন। 1933 সালে নাৎসিরা ক্ষমতায় এলে একাডেমি ও ইনস্টিটিউট দুটোতেই নানা পরিবর্তন আসে। 1934 সালে কার্ল হাউসহফারকে একাডেমি ও ইন্ডিয়া ইনস্টিটিউট দুটোরই প্রেসিডেন্ট করা হয়। এটা একাডেমির কর্তৃপক্ষই করেছিলেন এই আশায় যে হাউসহফার হেসের মাধ্যমে নতুন সরকারের থেকে বেশি করে আর্থিক অনুদান আনতে পারবেন। নতুন সরকারকে খুশি করার জন্য ও নতুন জার্মানির রাজনীতিকে সমর্থন করার জন্য ডয়েচে একাডেমি এবং ইন্ডিয়া ইনস্টিটিউট পৃথিবীতে নাৎসি জার্মানির প্রচারে মন দেয়। ইন্ডিয়া ইনস্টিটিউট কিছু ভারতীয় ব্যক্তি ও গোষ্ঠীকে এই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে থাকে। একজন তার মধ্যে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বিনয় কুমার সরকার। ইনি নাৎসি জার্মানির প্রচারের জন্য জার্মানিতে চর্চিত জ্ঞানের ব্যবহার করেন। মানে জার্মানিতে ভারত সম্পর্কিত জ্ঞানের ব্যবহারের এ হলো আরেক বিপরীত দিক। অবশ্য বিনয় সরকার নাৎসিরা ক্ষমতায় আসার আগে থেকেই জার্মানির ভাষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার ভক্ত ছিলেন। জার্মান ভাষায় পারদর্শী বিনয় সরকারের সাথে হাউসহফারের বন্ধুত্বও আগেই ছিল। 1930-31 সালে ইন্ডিয়া ইনস্টিটিউটের আমন্ত্রণে বিনয় সরকার মিউনিকে পড়িয়েছিলেন। হিটলার ও নাৎসিদের উত্থানকে স্বদেশী নীতিতে বিশ্বাসী বিনয় সরকারের মনে হয়েছিল যে জার্মান জাতির নবজাগরণ, যা কিনা ভারতের জন্য শিক্ষণীয়। বিনয় সরকার হিটলারের উপর একটি বই লিখেছিলেন এবং তাতে খুব বিখ্যাত লাইন হচ্ছে যে ওর মতে হিটলার হলেন বিবেকানন্দ মাল্টিপ্লাইড বাই বিসমার্ক। তো বিনয় সরকারের নাৎসি জার্মানি এবং ইন্ডিয়া ইনস্টিটিউটের প্রচার করার মাধ্যম ছিল 1933 সালে তার স্থাপিত বঙ্গীয় জার্মান বিদ্যা পরিষদ। এই পরিষদের অনেক সদস্যরাই ছিলেন ইন্ডিয়া ইনস্টিটিউটের বৃত্তি পাওয়া গবেষক, পণ্ডিত ইত্যাদি। এই পরিষদ নিয়মিত আলোচনা সভার আয়োজন করত। সেখানে প্রধান বক্তাদের অনেকেই ইনস্টিটিউটের বৃত্তি পাওয়া। আলোচনার বিষয়বস্তুগুলি অধিকাংশই নাৎসি রাজনীতি ও বিজ্ঞান নীতির জন্য গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ দিচ্ছি। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফুল্লচন্দ্র বিশ্বাস এখানে বক্তৃতা দেন জার্মানিতে ইউজেনিক্স ও জেনেটিক সিলেকশনে অগ্রগতির উপর। তো আমরা জানি যে নাৎসি জার্মানিতে ইউজেনিক্স এবং জেনেটিক সিলেকশন ওপর গবেষণা হতো মূলত জেনেটিক রোগগ্রস্ত শারীরিক বা মানসিক রোগী বা প্রতিবন্ধীদের গোপনে হত্যা করার পরিকল্পনা নিয়ে। কারণ নাৎসি জীবন দর্শনে এইসব মানুষের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এবং বিশ্বাসের পিএইচডি গাইড ছিলেন ইউজিন ফিশার বলে একজন, তিনি রেশিয়াল হাইজিনের প্রফেসর। নাম শুনেই বোঝা যাচ্ছে কিরকম ব্যাপার। তো এই ধরনের তত্ত্ব এই ফিশার অনেক তার গবেষণায় বার করতেন এবং সেগুলো নাৎসিদের ওপর তার প্রভাবও পড়েছিল। এই 1939 সালে এই হত্যার প্রোগ্রাম শুরু হয় জার্মানে অয়থানাজি বা ইংরেজিতে ইউথানাজিয়া নাম দিয়ে। পরিষদের দেওয়া বক্তৃতার মধ্যে নাৎসিদের 4-year প্ল্যান, সামাজিক সামরিকীকরণের উপযোগিতা ইত্যাদিও ছিল। 1933-এর পর ইন্ডিয়া ইনস্টিটিউট মিউনিকে যে ভারতীয়দের ডেকে সম্মান দিত তার মধ্যে এমন মানুষদের প্রাধান্য দেওয়া শুরু করলো যাদের মতাদর্শ তাদের মনে হতো যে নাৎসিরা পছন্দ করবে। যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক BS গুহা, এনার পুরো নামটা আমি ঠিক জানতে পারলাম না। যাই হোক, 1935 সালে ইনি মিউনিকে 2টি ভাষণ দেন। তাতে জার্মান ভারত তত্ত্ববিদ ও রেস সায়েন্টিস্টদের প্রভাব স্পষ্ট।
একটি বক্তৃতায় তিনি বলেন যে উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে এখনো আর্য রক্ত প্রবাহিত এবং সেই হিন্দুরা এই মানে আর্য সংস্কৃতি ধরে রাখতে পেরেছেন। উদাহরণস্বরূপ বলেন যে এই আর্য সংস্কৃতির ধারা সে ঋগ্বেদে শুরু হয়ে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পর্যন্ত চলেছে। মানে ঋগ্বেদ থেকে রবীন্দ্রনাথ এই ধরনের কথাবার্তা কিন্তু মানে যেমন ভারত তত্ত্ববিদরা অনেক সময় বলতেন যে ঋগ্বেদ থেকে একেবারে মানে ওয়াগনারের গান পর্যন্ত সব হলো আর্যদের সাংস্কৃতিক ধারা। তো বিএস গুহর ছাত্র ছিলেন অচ্যুত কুমার মিত্র। তিনি ইন্ডিয়া ইনস্টিটিউট ও হুমবোল্ট ফাউন্ডেশনের জয়েন্ট স্কলারশিপ নিয়ে মিউনিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। তার বিষয় ছিল কন্ট্রিবিউশন টু দ্য রেশিয়াল স্টাডিজ অফ দ্য বেঙ্গলিজ ইন ইন্ডিয়া। নাম শুনেই বোঝা যাচ্ছে। তো মিত্রর গাইড ছিলেন প্রফেসর থিওডর মলিসন। তিনিও বেশ কুখ্যাত রেস সায়েন্টিস্ট। তিনি আবার মানে আরেকজনেরও গাইড ছিলেন আরেক কুখ্যাত মানুষের, ডক্টর জোসেফ মেঙ্গেলের। ইনি সেই মেঙ্গেলে যিনি অশউইৎজের কয়েদিদের উপর নানা অমানবিক পরীক্ষা নিরীক্ষা চালান, ডাক্তারি পরীক্ষা। মলিসন আবার মিত্রর কাজে খুশি হয়ে তার রেকমেন্ডেশনের চিঠিতে লেখেন যে ভারতীয়রা রেশিয়াল অ্যানথ্রোপোলজি বেশ ভালো শিখছে, এরা আর্য, আদিম ইত্যাদি মানে বিভাগ ইত্যাদি রেশিয়াল ক্যাটেগরি এবার ব্যবহার করতে শিখছে, এদের বেশ উন্নতি হচ্ছে। তো 1933-এর পর ইন্ডিয়া ইনস্টিটিউট হিন্দু নবজাগরণবাদী বা রিভাইভালিস্ট গোষ্ঠীগুলির দিকেও ঝোঁকে। এর একটা কারণ ছিল যে এই গোষ্ঠীগুলির আর্য তত্ত্ব ও আর্য সভ্যতার গৌরবময় দিক সম্পর্কে ধ্যান ধারণা। তো 1933-এর পর এই ওয়াল্টার বুস্ট ও হাউসহফার ইত্যাদিদের মনে হয় যে এই গোষ্ঠীগুলির মধ্যে দিয়ে জার্মানি আর্য সভ্যতার নবজাগরণ অর্থাৎ মানে জার্মান আর্য সভ্যতার নবজাগরণ সম্পর্কে ভারতবাসীদের কাছে প্রচার করা যাবে বা নাৎসিবাদের প্রচার করা যাবে। এইসব গোষ্ঠীর সদস্যদের নাৎসি রাষ্ট্রশক্তি অনুমোদন করবে এরকমও এদের মনে হতো, তাই জন্য এদেরকে বেশি করে ডাকা হতো। যেমন 1934 সালে বক্তৃতা দিতে আসেন গৌড়ীয় মঠের সাধু ভক্তি হৃদয় বন। তিনি তার বক্তৃতা বলেন দ্য আরিয়ান ইন্ডিয়ানস পাথ টু গড এই বিষয়। সে বক্তৃতাটি নাকি খুবই সমাদৃত হয়েছিল মিউনিকে, কিন্তু এটা একটু ব্যাকফায়ার করে যায়, কারণ বন আরো নানা জায়গায় জার্মানিতে বক্তৃতা দেন এবং তাকে অনেক জার্মানরা, সাধারণ জার্মানরা বেশ মানে গুরুত্ব দিতে থাকে। তাতে আবার দেখা যায় যে বার্লিনের প্রচার মন্ত্রক এবং অন্যান্যরা একদমই খুশি হচ্ছে না, কারণ তাদের নাৎসিদের আবার একটু ভয় ছিল যে মানে নাৎসিবাদ ছাড়া আর কেউ ভারত তত্ত্ব নিয়ে কোনো একটা কাল্ট তৈরি করুক, সেটা এদের মানে পছন্দ হতো না আর কি। তো তাহলে দেখা যাচ্ছে যে আর্য তত্ত্ব নিয়ে বললেই কিন্তু যে নাৎসিরা খুশি হচ্ছে তা কিন্তু নয়। আর্যতত্ত্ব, হিন্দু ধর্ম ও নাৎসি রাজনীতির মেলবন্ধন ঘটছে ইন্ডিয়া ইনস্টিটিউটের মাধ্যমে, এটা আমরা দেখতে পাচ্ছি। ইনস্টিটিউটের ভারতবর্ষে আর্যতত্ত্বের মাধ্যমে নাৎসিবাদ প্রচার করার একটি মানে আধার ছিল ভারতের আর্য সমাজ, যা কিনা নাৎসি মতাদর্শের নানা দিক, যেমন সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ, এক জাতীয় সমাজ বা হোমোজিনিয়াস সোসাইটি ইত্যাদির সমর্থন ইত্যাদি করত। মানে কিছু কিছু নাৎসিদের মতাদর্শ এদের সাথে মিলত। আর্য সমাজের প্রচ্ছন্ন ব্রিটিশ বিরোধী মনোভাবও ইনস্টিটিউট কাজে লাগায়। এই উদ্যোগে ওয়াল্টার বুস্ট খুব সক্রিয় ছিলেন। বুস্টের ক্যারিয়ারের এই দিকটি এখনো বেশি লোক জানেন না। বুস্ট 1935 সালে ইন্ডিয়া ইনস্টিটিউটের সাথে যৌথ উদ্যোগে তার নিজের বিভাগ যে আরিয়ান স্টাডিজ মিউনিকের বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভারতীয় ভাষা শেখানোর একটি পদ তৈরি করেন লেকচারার। সেই পদটি ইন্ডিয়া ইনস্টিটিউটের ভারতীয় বৃত্তিধারীদের জন্যই নির্দিষ্ট ছিল। ভাষা শেখানোর সাথে এই পদের সফল প্রার্থীরা বুস্টের কাছে পিএইচডি করার সুযোগ পেতেন। এই পদটি আসলে শুধুমাত্র আর্য সমাজের সাথে জড়িত ব্যক্তিদের জন্যই করা। যে দুজন ভারতীয় এই পদে বহাল হয়েছিলেন, যুদ্ধের জন্য তো দুজনের বেশি আর করা যায়নি,
তো একজন ছিলেন ধীরেন্দ্র কুমার মেহতা এবং তারপরে ছিলেন আরিয়েন্দ্র শর্মা। তারা দুজনেই নানাভাবে আর্য সমাজের সাথে জড়িয়েছিলেন। বুস্টের কাছে মেহতা গবেষণা করেন আর্য সমাজের শিক্ষার আদর্শ নিয়ে ও শর্মা করেন বেদিক লেক্সিকোগ্রাফি নিয়ে। শর্মা আবার ডয়েচে একাডেমির পত্রিকাতে আর্য সমাজ ও তার প্রতিষ্ঠাতার উপর প্রবন্ধও লেখেন। এদিকে আবার ভারতে দেখা যাচ্ছে ব্রিটিশ সার্ভেইলেন্স বলছে যে আর্য সমাজের ওপর নাৎসি জার্মানির বেশ প্রভাব ছিল। এমনকি যুদ্ধ চলাকালীন সময়ে আর্য সমাজের এক প্রচারক নাকি একেবারে খোলাখুলি নাৎসি জার্মানিকে হিন্দুদের আদর্শ বলে ঘোষণা করেন। তো ডয়েচে একাডেমি এবং ইন্ডিয়া ইনস্টিটিউটের এইসব প্রচার কর্মে এত সাফল্য লাভ হয়েছিল যে নাৎসি সরকার তাদের আর্থিক অনুদান বাড়িয়ে দেয়। বিনিময়ে তারা এই সংস্থাকে আস্তে আস্তে পুরোপুরি তাদের নিজেদের দখলে নিয়ে আসে। 1937 সালে হাউস অফারকে সরিয়ে একজন নাৎসি পার্টির সক্রিয় সদস্যকে প্রেসিডেন্ট করা হয়। আমরা পরের স্লাইডটা দেখি। এই যে স্লাইডে দেখা যাচ্ছে ওই আগের ব্রোশিওর থেকে একটি ছবি দিয়েছি, ইন্ডিয়া এন্ড ইউরোপ ছবির নাম। তো এই 1937 সালে এই ছবিটি এটি বলে দিচ্ছে যে তখন ইন্ডিয়া ইনস্টিটিউটে তখনকার রাজনৈতিক অবস্থা কি ছিল। 1937 সালে ওয়াল্টার বুশ, যিনি ততদিনে নাৎসি রাজনীতিতে খুবই সক্রিয়, তিনি ইন্ডিয়া ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হন। বুশ ওই সালে হিমলারের গবেষণা সংস্থা আনে নেরবে, যেটার কথা আমি আগেই বললাম, সেটারও প্রেসিডেন্ট হন। বুশের তত্ত্বাবধানে আনে নেরবে ও ইন্ডিয়া ইনস্টিটিউট যুগ্মভাবে 1938 ও 1939 সালে ভারতে দুটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করে। প্রথমটির বিষয় ছিল প্রাচীন ভারতের ধর্মীয় প্রতীক। দ্বিতীয় বিষয়টি ছিল দ্য আরিয়ান অরিজিন অফ স্বাস্তিকা অ্যান্ড ইটস কমন ইউজেজ ইন ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। সরি, এখানে বারবার আমার কম্পিউটারে ডিস্টারবেন্স হচ্ছে, সরি। হ্যাঁ, দ্বিতীয়টির বিষয় ছিল দ্য আরিয়ান ইমেজ অফ স্বাস্তিকা অ্যান্ড ইটস কমন ইউজেজ ইন ইন্ডিয়া অ্যান্ড জার্মানি। ভারততত্ত্ব ও ভারতবর্ষের সাথে নাৎসি জার্মানির যোগাযোগের প্রতীক এর থেকে বেশি আর কি হতে পারে। তো ইন্ডিয়া ইনস্টিটিউট যদিও হিন্দুদেরই বেশি পৃষ্ঠপোষকতা করত, মুসলমানদেরও তারা যে একদম বাদ দিয়েছিল তা নয়। আমরা পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডে যাই আমরা। হ্যাঁ, তারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি জার্মান সোসাইটির সাথে ইনস্টিটিউট খুব যোগাযোগ রাখে। এই সোসাইটির সদস্যরা প্রায় সবাই ছিলেন জার্মানিতে পড়াশোনা করা। অধ্যাপক আব্দুল সত্তার খেয়রির নেতৃত্বে এখানে নাৎসিবাদের প্রচার চলত। ইন্ডিয়া ইনস্টিটিউটের বৃত্তি পাওয়া নিয়াজ আহমেদ খান জার্মানি থেকে ফিরে এএমইউতে যোগ দেন। তিনিও এই সোসাইটির সদস্য হন এবং নাৎসিদের হয়ে নানা প্রচার করেন, তাতে ইনস্টিটিউটের কর্তৃপক্ষ খুব খুশিও হন। এখানে আবার 1932 থেকে 36 সালে জার্মান একজন ইসলামিক ল্যাঙ্গুয়েজ ও ইসলামিক কালচারের পণ্ডিত অটো স্পিস বলে একজন, তিনিও ছিলেন। তিনি এখানে ওরিয়েন্টাল বিভাগের দায়িত্বে ছিলেন এবং তিনিও খুব অ্যাক্টিভলি আর কি নাৎসিদের প্রচার করেন। ইনস্টিটিউট বৌদ্ধদের সাথেও যোগাযোগ করে। এর্নস্ট লোথার হফমান বলে এক জার্মান 1931 সালে ভারতে এসে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অঙ্গারিকা গোবিন্দা নাম নেন। ইনস্টিটিউট চেষ্টা করে তাকে সারনাথের একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, যা তৈরি হওয়ার কথা ছিল, তাতে জার্মান ভাষার শিক্ষক নিযুক্ত করা। শেষ অবধি বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়নি। এই অঙ্গারিকা গোবিন্দারও আর শিক্ষকতা করা হয়নি। তবে তিনি ইনস্টিটিউটের থেকে টাকা নিয়েছিলেন এবং হিন্দু মহাসভা ও কিছু বৌদ্ধদের মধ্যে নাৎসিবাদের প্রচার করেছিলেন বলে ব্রিটিশ সার্ভেইলেন্স দাবি করে। যুদ্ধের পর ইনি আমেরিকা চলে যান এবং বৌদ্ধ ধর্মের খ্যাতনামা পণ্ডিত বলেই পরিচিত হন। এছাড়া 1933 সালে ইনস্টিটিউট থেকে কলকাতায় পাঠানো হয় হাইন্স নিৎসকে বলে একজনকে জার্মান ভাষা শিক্ষার ক্লাস খুলতে। আমরা পরের স্লাইডে দেখি, একটু পরের স্লাইডটি দেখি। আচ্ছা, এই যে এখানে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এই হাইন্স নিৎসকে মাটিতে বসে জার্মান শিক্ষা দিচ্ছেন।
দেখে বেশ একটু শান্তিনিকেতনের কথা মনে হচ্ছে, খোলামেলা জায়গায় বসে এসব বলছেন, কিন্তু আসলে হচ্ছে এখানে মানে শান্তিনিকেতনের উল্টো আদর্শ বলতে যা বোঝায় তাই। এখানে জার্মান ভাষার সাথে সাথে নাৎসি জার্মানির মহিমা প্রচার করা হচ্ছে, সেটাই ওর কাজ ছিল। 1934 সালে নিৎস্কের জায়গায় আসেন হর্স্ট পোলে। নাৎসি দলের সদস্য পোলে নাৎসি প্রচারের জন্য আর্য সমাজ, মুসলিম লীগ, ভারতীয় কংগ্রেসের সদস্য ইত্যাদি সবার সাথে যোগাযোগ রাখতেন। প্রসঙ্গত উল্লেখ্য 1932 সাল থেকে ভারতে একটি জার্মান নাৎসি পার্টি ছিল, মানে জার্মানিতে পাওয়ারে আসার, ক্ষমতায় আসার আগে এখানে নাৎসি পার্টি জার্মানরা তৈরি করে। 1936 সাল থেকে তারাও এই ধরনের প্রচারে সামিল হয়। ভারতে একটি নাৎসি নেটওয়ার্ক বা অন্তর্জাল তৈরি হয়েছিল, সেই অন্তর্জালের মধ্যে কিন্তু এই ডয়েচে একাডেমি ইন্ডিয়া ইনস্টিটিউট সামিল হয়। বেনারসেও ইন্ডিয়া ইনস্টিটিউট জার্মান শেখানোর জন্য একজনকে পাঠান, তিনি আলফ্রেড বোরফেল, ছবিতে দেখছি। তিনি জার্মান ক্লাস খুলেছিলেন আর নিজে সংস্কৃত শেখাতেন এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে সাফল্যের সাথে নাৎসিবাদের প্রচার করতেন। ইনি যুদ্ধের পরেও একেবারে ভারতেই থেকে যান। পোলে আর বোরফেল দুজনকেই আবার ভারতের অবস্থা সম্পর্কে জার্মানিতে গোপন রিপোর্ট পাঠাতে হতো। সেগুলো আবার ভারত সম্পর্কে একরকম বিশেষ জ্ঞান। দুজনকেই ব্রিটিশরা বন্দি করে 1939 সালে, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এনিমি অ্যালায়েন হিসেবে। এদিকে 1938 সাল থেকে জার্মানির ভারত নীতির পরিবর্তন হয়। আসন্ন যুদ্ধের সম্ভাবনা দেখে জার্মান বিদেশমন্ত্রী জোয়াকিম ফন রিবেনট্রপ ও অন্যান্য নেতারা খোলাখুলিভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানাতে থাকেন। উদ্দেশ্য ছিল জার্মানিকে ভারতের ও ভারতীয়দের পরম বন্ধু বলে প্রমাণ করা এবং ভারতে ব্রিটিশ বিরোধী কার্যকলাপকে ইন্ধন যোগানো, যাতে ব্রিটিশরা ওই দিকে বেশি মনোযোগ দেন এবং জার্মানির বিরুদ্ধে ভালো করে সামরিক প্রস্তুতি না নিতে পারেন। যুদ্ধ শুরু হয়ে যাবার পর ইন্ডিয়া ইনস্টিটিউট এই উদ্যোগে সামিল হয়। যুদ্ধ শুরু হয়ে যাবার সাথে সাথে ভারতের সাথে জার্মানির সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তখন ডয়েচে একাডেমির পত্রিকাতে ভারত সম্পর্কে নানা ব্রিটিশ বিরোধী বইয়ের প্রচার শুরু হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনায়ক দামোদর সাভারকরের 1909 সালে প্রকাশিত বই ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের জার্মান অনুবাদ। 1941 সালে এই জার্মান অনুবাদ বেরোয় লেখকের নাম না দিয়ে। এই জার্নালে ওয়াল্টার বোস্ট নিজে এই বইটির একেবারে ভূয়সী প্রশংসা করেন। তো ইন্ডিয়া ইনস্টিটিউট ছেড়ে এবার আমরা আরেকটি সংস্থা দেখব, সেটি হলো জার্মান বিদেশ মন্ত্রকের একটি ভারত সম্পর্কিত সংস্থা, স্পেশাল অফিস ইন্ডিয়া বা জন্ডার রেফারাত ইন্ডিয়ান। যদিও 1939 সালে এই সংস্থার সূচনা, 1941 সালের এপ্রিল মাসে সুভাষ বোস বার্লিনে এলে এই সংস্থাকে বিস্তৃত করা হয়। এর কাজ ছিল জার্মানিতে ভারত সম্পর্কিত যত রাজনৈতিক কাজ তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা। নেতাজির জন্য যে ফ্রি ইন্ডিয়া সেন্টার খোলা হয় তার উপর নজর রাখাও এই স্পেশাল অফিসের কাজ ছিল। মে 1941 সালে এই স্পেশাল অফিসের কর্মী হিসেবে লুডভিগ আলস্টর্ফকে আনা হয়। এখানে লুডভিগ আলস্টর্ফের যে ছবিটা দেখছেন আপনারা, এটি হলো ওনার নাৎসি পার্টির যে কার্ড, যে মেম্বারশিপ কার্ড, তার ছবি। তো আলস্টর্ফ তখন মিউনস্টারের বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। আলস্টর্ফকে এখানে আনার কারণ তার ওই বইটি ইন্ডিয়ান। এই বইটি 1938 সালে জার্মানির পরিবর্তিত ভারত নীতির একটি প্রতিফলন বা ফসলও বলা যেতে পারে। ভারতে ব্রিটিশ বিরোধী প্রচারমূলক কাজ করতে হলে তো ভারত সম্পর্কে, মানে ভারতে ইংরেজ শাসনের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে হবে এবং এও জানতে হবে যে এইসব ইতিহাস নাৎসি জার্মানির প্রচারে কিভাবে কাজে লাগানো যায়। এইসব প্রশ্নের উত্তর দিতেই এই বইটি লেখা। এটি মানে খুবই পড়ে বোঝা যায় যে যিনি লিখেছেন তিনি খুব বুদ্ধিমান, খুব সরল ভাষায় অথচ খুব এরুডাইট ভাষায় বইটি লেখা। তো হিটলার নাকি এই বইটি পড়ে এত মুগ্ধ হয়েছিলেন যে তিনি নাৎসি দলের সব নেতাদের এই বইটি পড়তে বলেন। হিটলারের ব্যক্তিগত ইচ্ছায় এই বইটির বেশ 3-4 বার পুনর্মুদ্রণ করা হয়।
এই বইটি আলস্টর্ফকে নাৎসি জার্মানিতে আধুনিক ভারতের বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করে। শুধু তাই নয়, আলস্টর্ফ যদিও নাৎসি দল ও এনএসকে বেশ সক্রিয় সদস্য ছিলেন, নাৎসি মতাদর্শের প্রতি তার আনুগত্য নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন তুলতো। এই নিয়ে খুব বেশ বিতর্ক হয়েছিল। অনেকে মনে করতো যে আলস্টর্ফ শুধুই সুযোগ সন্ধানী, ক্যারিয়ারের জন্য এসব করছেন। কিন্তু এই বইটি দিয়ে আলস্টর্ফ নাৎসি রাষ্ট্রের কাছে তার কার্যকারিতা প্রমাণ করে দেন। আর তাছাড়া স্বয়ং হিটলার যার কাজ ভালো বলেছেন, তার নাৎসিত্বের বিষয়ে, তার নাৎসি আনুগত্যের বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকতেই পারে না। আলস্টর্ফ এই স্পেশাল অফিসে ভারত বিশেষজ্ঞ হিসেবে প্রভূত ক্ষমতা এবং প্রতিপত্তি লাভ করেন। যদিও এই অফিসের দায়িত্বে ছিলেন এসএস অফিসার এবং হিমলারের বন্ধু উইলহেলম কেপলার, আর ছিলেন অভিজাত পরিবারের সন্তান অ্যাডাম ফন ট্রটসু-জলস। তিনি ট্রটসু-জলস আবার গোপনে হিটলার বিরোধী ছিলেন। 1944 সালের 20 জুলাই হিটলারকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়, ফন ট্রট তার মধ্যে ছিলেন। তিনি তারপর ধরা পড়েন ও 26 অগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। তারপর আলস্টর্ফের প্রতিপত্তি স্পেশাল অফিসে আরো বেড়ে যায়। আলস্টর্ফের আর এক সহকর্মী ছিলেন স্পেশাল অফিসে ফ্রান্স জোসেফ ফোর্টবাংলার। তিনি যদিও সে অর্থে পণ্ডিত ছিলেন না, তিনিও ভারত বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ট্রেড ইউনিয়নের নেতা ও সোশ্যাল ডেমোক্রেটিক দলের সদস্য ফোর্টবাংলার 1926-27 সালে ভারত ভ্রমণ করেন। সেখানে তিনি ভারতীয় শ্রমজীবীদের অবস্থা দেখেন এবং বিশিষ্ট ভারতীয় যেমন গান্ধী বা রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। নাৎসিরা ক্ষমতায় আসার আগেই তিনি ভারতের ওপর কয়েকটি সমাদৃত বই লেখেন। তার দেখা যাচ্ছে যে শুধু ভারত তত্ত্ববিদরাই যে ভারত সম্পর্কে বিশেষ জ্ঞান নাৎসি রাজনীতির কাজে লাগাতে অনুমতি পেতেন তা কিন্তু নয়। আর তার উপর আবার ফোর্টবাংলার সোশ্যাল ডেমোক্র্যাট হয়েও নাৎসিদের নানাভাবে সমর্থন জানিয়েছিলেন। আলস্টর্ফ ও ফোর্টবাংলার প্রতি 15 দিন, মাসে 2টি করে ভারত সংক্রান্ত রিপোর্ট বিদেশ মন্ত্রী রিবেন্ট্রপের জন্য লিখতেন। সেই রিপোর্টের ভিত্তিতে জার্মান প্রেস ও রেডিওতে ভারত সম্পর্কে প্রচার হতো। এই রিপোর্টগুলি পড়লে বোঝা যায় যে ভারত সংক্রান্ত কোন খবর ও তথ্য নাৎসি জার্মানির কাছে গুরুত্বপূর্ণ ছিল ও কেন। নাৎসি জার্মানি ভারতীয় কংগ্রেসের সংগ্রামকে মৌখিক সমর্থন জানাতো। কংগ্রেসের নেতা হিসেবে গান্ধীকে প্রাধান্য দেওয়া হতো। গান্ধীর কার্যকলাপ নিয়ে অনেক রিপোর্ট আছে, সেইগুলি এবং জার্মান কাগজের যা রিপোর্ট বেরোতো, বক্তব্য পড়লে মনে হবে না যে 1920 এবং 30-এর দশকে এই হিটলার, গোয়ারিং, রোজেনবার্গ প্রমুখরা খোলাখুলি গান্ধীর সম্পর্কে অপমানজনক উক্তি করতেন। নেতাজি আসার পর আবার গান্ধী আর নেতাজিকে একসাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের 2 নেতা বলে বর্ণনা করা হতো, যেন এদের মধ্যে কোনোদিন কোনো মতপার্থক্য ছিল না। আলস্টর্ফই বেশি রিপোর্ট লিখেছিলেন, বেশিরভাগই রাজনৈতিক। ব্যতিক্রম হলো 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত রিপোর্ট। এখানে আলস্টর্ফ লিখেছেন যে জার্মানির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হবে। কবির সাথে জার্মানির সুসম্পর্ক, তার জার্মান ভ্রমণের কথাও দেখা হবে। রবীন্দ্রনাথ একাধিকবার তো জার্মানিতে এসেছিলেন। রবীন্দ্রনাথ যে নাৎসিদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন না, সেটা আর লেখার দরকার নেই, এরকম লিখছেন আলস্টর্ফ। তো বলা বাহুল্য যে নাৎসিরাও রবীন্দ্রনাথের প্রতি আসলে শ্রদ্ধাশীল ছিল না। আলস্টর্ফ আসলে দেখতেন ভারতের অবস্থার কোন দিক বা কোন ঘটনা জার্মানির প্রচারের কাজে কিভাবে লাগানো যায়। 1943 সালে বাংলার মন্বন্তরের সময় তিনি ব্রিটিশদের দোষ ও গাফিলতির কথা লেখেন ও এইগুলি ব্রিটিশ বিরোধী প্রচারের কাজে লাগাতে বলেন। 1942 সালে বাংলায় ম্যালেরিয়া বেড়েছিল বলে আলস্টর্ফ বলেন জার্মান অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ অ্যাটাব্রিম আর প্লাসমোচিন ভারতে বেচার এটাই সুযোগ। এ ব্যাপারে কিন্তু আলস্টর্ফের নিজের ব্যক্তিগত মানসিকতা ছিল ব্যবহারিক বা প্র্যাগম্যাটিক। পাকিস্তান আন্দোলনকে সমর্থন করা হবে কিনা এই নিয়ে জার্মান বিদেশ মন্ত্রকে কিছু বিতর্ক হয়। নেতাজি জার্মান কর্তৃপক্ষকে মানতে বাধ্য করেছিলেন যে ভারতে হিন্দু বা মুসলমান কোনো ধর্মের ভিত্তিতে কোনো প্রচার চলবে না।
নেতাজি মনে করতেন যে ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, যা রাজনীতির সাথে মেলানো উচিত নয়। তিনি মুসলমানদের হিন্দুদের মতোই ভারতীয় বলে মনে করতেন। তাদের স্বতন্ত্র রাষ্ট্রের কথা তিনি মেনে নিতে পারেননি। কেপলারের নির্দেশে আলস্টফ নেতাজির বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দেখিয়ে একাধিক রিপোর্ট লেখেন। আবার এই আলস্টফ ইতালির ভারত প্রচারের কাজে সহযোগিতা করতে গিয়ে সেখানকার পাকিস্তান সমর্থন ও ইসলাম ভিত্তিক প্রচার মেনে নিতে দ্বিধা করেননি। আলস্টফ সহযোগিতা করতেন ইটালির ভারত প্রচার সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জামিল আহমেদ খানের সাথে, যিনি পাকিস্তান আন্দোলনের প্রতি সহানুভূতি দেখাতেন। আলস্টফ ও ফোর্টবাংলার হিন্দু মহাসভার বেশ প্রশংসা করেছেন। তারা বলেছেন যে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস নেতৃত্ব জেলে যাবার পর হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নেয়। তো আমরা তো জানি যে এটি ঐতিহাসিক সত্য নয়। হয়তো হিন্দু মহাসভা ও নাৎসিদের যে যোগাযোগের কথা ঐতিহাসিক মার্জিয়া কাজলারি বলেছেন, সেই যোগাযোগের কারণেই মহাসভাকে জার্মানিতে এইরকম ভাবমূর্তি দেওয়া হতো। আলস্টফ কিন্তু খানিকটা ইসলাম বিদ্বেষী ছিলেন, ইন্ডিয়ান বইটি পড়ে সেটা বেশ বোঝা যায়। আলস্টফ নাৎসি সরকারের জন্য আরেকটি বাস্তবমুখী কাজ করেছিলেন। পরের স্লাইডটা আমরা দেখি, নেক্সট স্লাইডটা দেখি। আলস্টফ কাবুলের জার্মান দূতাবাসের মাধ্যমে নেতাজি ও নেতাজির প্রতিনিধি ভগৎরাম তলবার ওরফে রহমত খানের যোগসূত্রের কাজ করেছিলেন। ভগৎরাম তলবার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের লোক। তিনি নেতাজিকে জার্মানি পালাতে সাহায্য করেন। আলস্টফ নেতাজির হয়ে অনেক সময় তলবারের উদ্দেশ্যে কাবুলের জার্মান দূতাবাসে সাংকেতিক বার্তা পাঠাতেন টেলিগ্রামের মাধ্যমে। তার উত্তর এলেও সেগুলির পাঠোদ্ধার করতেন। তবে আলস্টফ এটা একা করতেন না, আরো অনেকের নামই আমি দেখেছি। তলবার আসলে ব্রিটিশ ও সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর হয়ে দাঁড়িয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল জার্মানিকে ও নেতাজিকে ভুল খবর দিয়ে বিভ্রান্ত করা। তলবারের কথার ভিত্তিতে অনেক সময় জার্মান দূতাবাসের কর্মী রাসমুস আর পিলগার জার্মান বিদেশ মন্ত্রকে ভারত সম্পর্কে ভুল খবর পাঠাতেন। তার ফলে সেই ভিত্তিতে লেখা আলস্টফ ও ফোর্টবাংলারের রিপোর্টগুলিতেও অনেক সময় ভুল বা অতিরঞ্জিত বর্ণনা থাকতো। সবশেষে আমি ভারত সম্পর্কে বিশেষ জ্ঞান ও নাৎসি রাজনীতির আরেকটি যৌথ উদ্যোগের কথা বলবো। সেটি হলো স্পেশাল অফিস ইন্ডিয়ার উদ্যোগে ছাপানো একটি বইয়ের সিরিজ। যদিও সম্পাদক হিসেবে ফোর্টবাংলারের নাম দেয়া, আসলে এই বইগুলির ওপর আলস্টফের সম্পূর্ণ কর্তৃত্ব ছিল। বইগুলি আসলে জার্মানে, আমি ইংরেজি করে দিয়েছি নামগুলো আমরা দেখে নিই। হোয়াট ইজ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়া এন্ড ব্রিটিশ এম্পায়ার, Men and Political Parties in Today's India, Islam in India, the Social Question in India, the Spiritual Relationship between Germany and India, এবং Monuments of Indian Art। মানে সবই বেশি কোনোটাই ঠিক আর্য সভ্যতা নিয়ে না, সবই প্রায় আধুনিক ভারত নিয়ে। তো যুদ্ধের বাজারে কাগজ যখন দুষ্প্রাপ্য ও দুর্মূল্য, তখন বিদেশ মন্ত্রক 1942-43 সালে বইগুলি ছাপে। মানে বোঝা যাচ্ছে বইগুলির রাজনৈতিক গুরুত্ব কতটা। উদ্দেশ্য ছিল জার্মানিতে ও পৃথিবীতে নাৎসিদের ভারত সম্পর্কে আগ্রহ ও সহানুভূতির প্রচার করা। এই কারণেই ঠিক ছিল যে 4 জন ভারতীয় ও 4 জন জার্মান লেখক বইগুলি লিখবেন। কিন্তু আলস্টফ ভারতীয়দের কারোর কাজই পছন্দ করেননি। এই যে 3 জন ভারতীয় নাম আমরা দেখছি, ভট্টা, ব্যাস ও হাসান, এদের পাণ্ডুলিপি আলস্টফের হাতে আমূল পরিবর্তিত হয়ে বেরোয়। আলস্টফের মনে হয়েছিল ভারতীয়দের লেখাগুলির গুণগত মান ভালো নয়। তো ভারতীয়রা এই নিয়ে নেতাজির কাছে অনুযোগ করলে নেতাজি বিদেশ মন্ত্রকে আবার অভিযোগ করেন। তারপরে দ্য সোশ্যাল কোয়েশ্চেন ইন ইন্ডিয়া, যেটা আব্দুল কুদ্দুস ফারুকির নামে বেরোবার কথা ছিল, সেটি তামিল ভাষার জার্মান পণ্ডিত হেরমান বেঠানকে দিয়ে লেখানো হয়। হেরমান বেঠান আবার বার্লিন বিশ্ববিদ্যালয়ে তামিল পড়াতেন, তামিল শেখাতেন। তো বেঠান পরে বলেন যে ওনার লেখা দুটো বইতেই সম্পাদকের হস্তক্ষেপ বেশ বেশি, যদিও আমূল পরিবর্তন করা হয়নি।
আলস্টর্ফের প্রতিপত্তি নমুনা হলো যে তিনি নেতাজির লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির জার্মান অনুবাদ প্রকাশিত হতে দেননি নানা বাহানায়। আসল কারণ ছিল নেতাজি বইটিতে গান্ধীর সমালোচনা করেছিলেন, অর্থাৎ ভারতে জার্মানির যে প্রচার নীতি তার বিরুদ্ধে গেছিল বইটি। তো আলস্টফের ভারত বিশেষজ্ঞ হিসেবে আধিপত্যের প্রমাণ হলো তার এই সম্পাদকীয় কাজ। যাদের ওপর উনি কর্তৃত্ব ফলিয়েছিলেন তারা কিন্তু নাৎসি জার্মানিতে প্রচারক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। যেমন হ্যামান বেটানের লেখা 1936 সালে প্রকাশিত তামিল ভাষায় লেখা বই অ্যাডলফ হিটলার কে, বইটি তামিলনাড়ুতে প্রকাশিত হয়। বেটান এই বইটিতে হিটলারের প্রচুর গুণগান করেছিলেন। বইটি ছাপানোর খরচ দেয় বিদেশ মন্ত্রক ও প্রচার মন্ত্রক। আরেকটি আমরা পরের স্লাইডটা দেখবো এবার। আরেক ভারতীয় যিনি এই সিরিজের লেখক ছিলেন তিনি হলেন কোডাবুরু অনন্তরামা ভট্ট, যাকে পণ্ডিত ভট্ট বলা হতো। তিনি 1932 সালে ইন্ডিয়া ইনস্টিটিউট ও হুমবোল্ট ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে জার্মানি আসেন। টিউবিঙ্গেনের প্রফেসর জ্যাকব উইলহেলম হাওয়ার, যার কথা আগেই বলেছি, যিনি নাৎসি রাজনীতির সাথে প্রাচীন ভারতের চর্চা মিলিয়ে একেবারে কাজ করতেন, তার কাছে ইনি এই ভট্ট পিএইচডি শুরু করেন। বিষয় ছিল সংস্কৃত নাট্যে শৈব ভাবধারা। পিএইচডি ইনি শেষ করলেন কিনা জানি না, তবে হাওয়ার্ড ভট্টকে মনে করতেন তার সবচেয়ে দক্ষ ছাত্র, এবং বুস্ট আবার ভট্টকে এসএস এর সেই কুখ্যাত সিক্রেট সার্ভিস সিক্রেট পুলিশ এসডি তে ঢোকানোর চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল গুপ্তচর হিসেবে ভট্টকে ভারত পাঠানো। যুদ্ধ শুরু হওয়ায় তা আর হয়নি। ভট্টা কার্ল হাউসহফার সম্পাদিত বিখ্যাত জার্নাল অফ জিওপলিটিক্সে ভারতের ওপর একাধিক লেখা লেখেন। নাৎসিদের শাসনকালে এই পত্রিকাটিও খুব নাৎসি ভাবাপন্ন হয়ে পড়ে। তো ভট্টা নাৎসি দলের মুখপত্র যে খবরের কাগজ ফলকিশে বেওবাক্টার, তাতেও লিখেছেন, মানে ভারতীয়দের সচরাচর তো এসব জায়গায় লিখতে দেওয়া হতো না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি মানে নাৎসি সরকারের কাছে কতটা গ্রহণযোগ্য ছিলেন। নাৎসি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ভারত সম্পর্কে বক্তৃতা বা পাবলিক লেকচার দিতেও ভট্টকে ডাকা হতো। আরেকজন যিনি আব্দুল কুদ্দুস ফারুকি, যার পাণ্ডুলিপি একেবারেই ব্যবহার করা হলো না, তিনি পণ্ডিত বা বুদ্ধিজীবী ছিলেন না, কিন্তু ইনি প্রচার মন্ত্রকে নানা কাজ করতেন। যেমন 1939 সাল থেকে জার্মান রেডিওতে তিনি নমস্তে হিন্দ নামক একটি প্রোগ্রামে, মানে ভারতের উদ্দেশ্যে করা প্রোগ্রামে নাৎসি প্রচার ও ব্রিটিশ বিরোধী প্রচার করতেন। মানে নাৎসি রাষ্ট্রর অনেক প্রতিনিধিরা এদের ওপর আস্থা রাখতেন। তবে কি আলস্টর্ফ ভারতীয়দের কাজ নিকৃষ্ট বলে মনে করতেন তারা ভারতীয় বলেই? জার্মান ভারত তত্ত্বে সেই ধারাটি আমাদের এখন মনে পড়তে পারে, যাতে জার্মান পণ্ডিতরা প্রাচীন ভারতের সব উন্নতির কৃতিত্ব ইউরোপীয় আর্যদের দেন ও ভারতীয়দের তাদের নিজেদের ইতিহাস থেকেই বাদ দিয়ে দেন। আলস্টর্ফ এই সিরিজের জন্য যে বইটি লিখেছেন সেটি পড়লে কিন্তু এই ধারণাটি আরো বদ্ধমূল হয়। যদিও বইটির নাম ভারত ও জার্মানির আত্মিক যোগাযোগ, আলস্টর্ফ এখানে শুধুই আলোচনা করেছেন জার্মান ভারত তত্ত্ববিদরা কিভাবে ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক সম্পদ যুগ যুগ ধরে রক্ষা করে আসছেন তার উপর। আলস্টর্ফ লিখছেন যে ইংরেজ শুধুই বস্তুবাদী, তারা ভারত থেকে টাকা পয়সা প্রাকৃতিক সম্পদ এইসব লুট করতে চায়, কিন্তু জার্মানরা আগ্রহী শুধুই ভারতের আর্থিক সম্পত্তি রক্ষা করতে। আলস্টর্ফ পরামর্শ দিয়েছেন ভারতীয়দের জার্মান ভাষা শিখে জার্মান ভারত তত্ত্ববিদদের লেখা পড়তে, তাহলে সেই লেখার মাধ্যমে ভারতীয়রা নিজের সাংস্কৃতিক ঐতিহ্যকে জানতে ও বুঝতে পারবে। এই বইটির মধ্য দিয়ে জার্মান ভারত তত্ত্ববিদদের ভারতীয়দের প্রতি আসল মনোভাবের প্রকাশ হয়েছে। জার্মান পণ্ডিত ভারত তত্ত্ববিদ ছাড়া ভারতীয়রা নিজেদের ইতিহাস ও সংস্কৃতি বুঝতে অক্ষম। তো ভারতীয়দের প্রতি এই অবজ্ঞা নাৎসি মতাদর্শ ও ভারত তত্ত্বের এক সংযোগ স্থল। তাহলে আমি এবার উপসংহারে বলি যে আর্য সভ্যতা থেকে আধুনিক ভারত সম্পর্কে জ্ঞানের গুরুত্ব নাৎসি জার্মানিতে কম ছিল না।
এই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হতো নাৎসি রাজনীতির প্রয়োজন মতো। এই বাস্তবমুখী জ্ঞানের ব্যবহারের সাথে সাথে নাৎসি দল, এসএস ইত্যাদি বা সেনাবাহিনীতে সক্রিয় থাকতে হতো। একমাত্র তা হলেই নাৎসি জার্মানিতে আদর্শ ভারত বিশেষজ্ঞ বা ভারত তত্ত্ববিদ বলে নিজেকে প্রমাণ করা যেত। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ দিয়াদি। আমরা মন্ত্রমুগ্ধের মতো বিভিন্ন বিষয়গুলো শুনছিলাম, অজানা অনেক কিছু তথ্য জানতে পারছিলাম, খুবই ভালো লাগলো। আমরা আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন, শ্রোতারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব তারা কমেন্ট বক্সে তাদের বিভিন্ন বিষয়ে জানার যা প্রশ্ন আছে সেগুলোকে রাখতে, স্পেসিফিক প্রশ্নগুলো রাখলে আমরা সেইগুলো আলোচনায় তুলে আনবো। সেই প্রশ্ন কিছু নেওয়ার আগে আমি দিয়ে দিই দু একটা জিনিস জানতে আগ্রহ রাখি। একটা প্রশ্ন মাথায় যেটা বারবার উঠে আসছিল শুনতে শুনতে, সেটা হচ্ছে যে একদিকে তো আমরা এটা দেখছি যে জার্মানিতে নাৎসিবাদ যেভাবে ডেভেলপ করছে এবং তাতে ইন্ডোলজিকে কিভাবে ইউজ করা হচ্ছে বা নলেজ অফ ইন্ডিয়াকে কিভাবে ইউজ করা হচ্ছে, তাতে ভারতীয় বা জার্মান স্পেশালাইজ যারা রয়েছেন এই নলেজ সম্পর্কে তারা কি ভূমিকা নিচ্ছেন বা সংস্থাগুলো কিভাবে ভূমিকা নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের যদি একটু আলোকপাত করো যে ওই একই সময়ে ভারতের নাৎসিবাদ, ভারতের নাৎসি মতাদর্শের ওপর কি সংগঠন গড়ে উঠছে বা জার্মান সংগঠন এখানে কারা ছিল, তারা কিভাবে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে বা তারা ভারতে বসবাসকারী জার্মানদের ভাবাচ্ছে বা তারা কিভাবে দেখছে, এইটা যদি একটু জানাও। হ্যাঁ, সেটার একটা তো উদাহরণ দিলাম এই বিনয় কুমার সরকার, এবং আরেকটি হলো আর্য সমাজ। তো আসলে ভারতে যে নাৎসি পার্টি যেটা ছিল তারা কিন্তু শুধু জার্মান, এবং 1936 পর্যন্ত এরা নিজেদের মধ্যেই থাকতো, মানে ভারত নিয়ে তাদের অত মাথা ব্যথা ছিল না। তারা মানে ভারতে জার্মানির নাৎসিবাদটাকে, নাৎসিবাদের নানা রীতি রিচুয়াল ইত্যাদি নিয়ে সেগুলো ধারণ বহন করতেই ব্যস্ত ছিল। তো 1936 সালে যখন নাৎসিরা জার্মানিতে তাদের পাওয়ার একেবারে বেশ কায়েম করে ফেলে, অধিকার পুরোপুরি কায়েম করে ফেলে, তারপরে তাদের ফরেন পলিসিটা বেশ অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন তারা একটু বাইরের জগতে তাদের ইয়েটা, রাজনৈতিক ইনফ্লুয়েন্সটা একটু খাটাবার চেষ্টা করে। সেই সময় থেকে আস্তে আস্তে এই নাৎসি পার্টির কিন্তু এই আর্য সমাজ বা হিন্দু মহাসভা, যাদেরকে এদের মনে হতো যে যারা এদের নাৎসিদের প্রতি মানে আগ্রহী হবে, তাদের সঙ্গে আস্তে আস্তে ইয়ে করতে শুরু করলো, যোগাযোগ করতে শুরু করলো। কিন্তু সেখানে যে খুব মানে ইন্ডিয়া স্পেশালিস্ট বিনয় কুমার সরকার ছাড়া সেরকম ভাবে কিন্তু কেউ ছিলেন না। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যারা জার্মানরা ছিল তাদেরকে কিন্তু এটা মানে কিছুটা বাধ্যই করা হয়েছিল যে এই ধরনের প্রচারে সামিল হতে, যে ব্রিটিশরা কত খারাপ, আসলে নাৎসিরা কত ভালো, হিটলার কত উপকার করছেন জার্মানির, এগুলো ভারতে জানা উচিত। এই ধরনের নানা রকম পত্রপত্রিকা কিন্তু বেশ বিলিটিলি হতো। যেমন এই আলফ্রেড বোরফেল, যিনি বেনারসে ছিলেন, তিনি মানে নানা রকম জার্মান পত্রিকা মানে বা জার্মানিতে প্রকাশিত ইংরেজি মানে প্রোপাগান্ডা প্যামফ্লেট এই সমস্ত বিলি করতেন। তো এটা একটা বিরাট নেটওয়ার্ক, তাতে মানে নানা লোক নানা সময় যুক্ত ছিল। যে অমৃতবাজার পত্রিকারও কিছু সাংবাদিকের নাম পাওয়া যাচ্ছে যাদের সাথে হর্স্ট পোলে, যিনি জার্মান শেখাতেন, তিনি ছিলেন। আবার মানে অনেকে আবার বলছে যে কমিউনিস্টদেরকেও বাদ দেয়নি, মানে কমিউনিস্টদেরকেও চেষ্টা করা হয়েছিল বোঝানোর যে মানে হিটলার আসলে খুব ভালো। তো মুসলিমদের বলা হতো যে হিটলার আসলে মানে নাৎসিবাদটা ইসলামের সঙ্গে খুবই ভালো মানে মেলে, কারণ ওই একই ব্যাপার, হিটলার মোহাম্মদের মতো আর কি। তো কাউকেই বাদ দেওয়া হয়নি। অন্যদিকে দেখো, যখন আমরা হিটলারের লেখা থেকে দেখছি, সেখানে হিটলার কিন্তু মানে হিন্দুদের সম্পর্কে তার লেখায় পরিষ্কার বলছেন যে আর্যদের মানে ডিগ্রেডেড যে ভার্সন, সেখান থেকে বেরিয়ে গিয়ে ইয়ে হচ্ছে। অর্থাৎ হিন্দুদের সম্পর্কে যে ভাবনাটা মহান হিটলার নিচ্ছেন তা নয়, মানে
অতি দূর একদমই না। সম্পর্কের, হ্যাঁ, অতি দূর সম্পর্কের একটা ভাবনাকে জাস্ট জুড়তে হবে বলে জোড়া। তো হ্যাঁ সেই জায়গাতে এইটা যখন ইন্ডিয়ান কনটেক্সটে যখন আমরা এই যে দেখছি, তুমি বলছো যে এরা কিভাবে নিলেন, হিন্দু মহাসভা বলো, আর্য সমাজ বলো, এরা এর পরবর্তীতে যখন এদের সঙ্গে পরবর্তীতে যখন এরা সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন, তখন এদের পার্সপেক্টিভটা কিরকম হলো, সেটা কিছু ওখানে পাচ্ছ? হ্যাঁ, মানে হিন্দু মহাসভা বেশ পজিটিভ ভাবে নিয়েছিল। তারা হয়তো হিটলারের এই মাইন কাম্পের উক্তিগুলো সেভাবে পড়েননি বা জানতেন না, বা জানলেও ইগনোর করেছিলেন। হিন্দু মহাসভার তো মনে হতো যে এইসব আর্য তত্ত্ব, স্বস্তিকার ব্যবহার ইত্যাদির মাধ্যমে হিটলার দেখাচ্ছেন যে তিনি আসলে মানে হিন্দুদের পছন্দ হিন্দু। করেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমি দেখছি যে অনেক জার্মানরা বলা বলি করছে আর কি, যে হিন্দু মহাসভা অত্যন্ত রিয়াকশনারি একটি গোষ্ঠী, কিন্তু প্রচারের কাজে যেহেতু তাদের দরকার, সেই জন্য তাদেরকে মানে অ্যাপ্রোচ করা হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর নেতাজি তো হিটলারের কাছে সরাসরি বলেইছিলেন যে হিন্দুদের সম্পর্কে অপমানজনক উক্তিগুলি ইয়ে থেকে, মাইন কাম্প থেকে বার করে মাইন নিতে। কাম্প থেকে বার করে নিতে। হ্যাঁ হ্যাঁ, হিটলার কিন্তু রাজি হননি। না, মানে একটা কথা তোমার প্রসঙ্গ তো উঠে এলো যে হিন্দু মহাসভা সম্পর্কে রিয়াকশনারি গোষ্ঠী, এটা তখন থেকেই জার্মানদের মধ্যে রয়েছে, এবং তারা সেটা সত্ত্বেও এই কানেকশনটা জুড়ছে। মানে এটাকে হয়তো আমরা আজকের প্রেক্ষিতে বলতে পারি যে একজন রিয়াকশনারি গোষ্ঠী আরেকজন রিয়াকশনারি গোষ্ঠীকে আইডেন্টিফাই করতে, সেই দ্বিধাবোধটা থাকছে না যে স্বার্থে সম্পর্কটা তৈরি করতে। মানে আজকের প্রেক্ষিতে হয়তো এগুলো আমরা স্পষ্টভাবে অন্যান্য দেখতেও পাই, সেটা উঠে আসে। আমি দু একটা প্রশ্ন একটু নিয়ে নিই, নেওয়ার পরে আমি আবার আসছি। যদিও তুমি এই প্রসঙ্গ একটু উল্লেখ করে গেছো, সুজিত মাঝি জিজ্ঞেস করছেন যে টেগর কখনোই নাজিজম সাপোর্ট করেনি, কিন্তু টেগরের রিলেশনশিপ জার্মান এবং ইটালির সঙ্গে যে ভালো, সেই প্রেক্ষিতটা দিয়ে জানতে চাইছে যে যদি সেখানে কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ তো 1930 সালে প্রথমে ইটালিতে গিয়ে বেশ পছন্দ হয় ওনার, তারপরে উনি বুঝতে পারেন যে আসলে যা উনি দেখছেন সেটাই সব নয়, বা সেটার একটা অন্ধকার দিক আছে। কিন্তু মানে নাৎসিদের সঙ্গে ওনার একেবারেই মানে কোনো সম্পর্ক ছিল বলে আমি অন্তত জানি না। আর নাৎসিরা ওর কিন্তু বেশ নিন্দে করতো। মানে নাৎসিরা অনেকেই বলা বলি করছে যে এই মানে টেগরের এই সমস্ত ভেগ মিস্টিসিজম, এইগুলো খুব এফিমিনেট ব্যাপার। মানে নাৎসিদের যে মানে আদর্শ, যে নর্ডিক ওয়ারিয়ার, সে মানে ফর্সা সোনালি চুল, নীল চোখ, সে যুদ্ধ করছে মাঠের মধ্যে, মানে তার সাথে রবীন্দ্রনাথের যে ধ্যান ধারণা, যে ইন্টারন্যাশনালিজম, প্যাসিফিজম, এগুলো তো একদম মিলছে না। সুতরাং নাৎসিরা মানে যে ওনাকে, ওনার প্রতি একেবারেই খুশি না, যেটা আলস্টর্ফ বলছে যে সব কথা বলার দরকার নেই, ওনাকে আমরা জানাবো যে আমরা খুব দুঃখিত, মানে এসব গন্ডগোলের কথা উল্লেখ না করেই ভালো। ঠিক। সুজিতের আরেকটি প্রশ্ন সুজিত মাঝি রেখেছেন যে সেকেন্ড ওয়ার্ল্ড এর সময় ক্যালকাটার মানুষের কাছে একটা ওয়ার নিয়ে এক্সাইটমেন্ট ছিল, তো সেক্ষেত্রে কি তাদের কাছে হিটলার হিরো হয়ে উঠছেন, বাঙালির কাছে এই ধারণাটা তৈরি হচ্ছে কি কোথাও, বা তাদের কোথাও পরোক্ষে হিটলারের সাপোর্ট তৈরি হচ্ছে এখানে এই কারণের জন্য? না, এখানে আমি বলবো যে কিছু বাঙালি, সেটা খুবই কম, একটা মানে কিছু বলা যেতে পারে একটা এলিট গোষ্ঠীর হিটলার সম্পর্কে সাপোর্ট ছিল। যেমন এই যে বললাম বঙ্গীয় জার্মান বিদ্যা পরিষদ, এখানে এই যে ভদ্রলোক বক্তৃতা দিচ্ছেন প্রফুল্ল কুমার বিশ্বাস, তিনি একেবারে ভয়ানক হিটলার পন্থী ছিলেন। শোনা যায় যে পরে উনি দিল্লির বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে তার একটা জ্যাকেট ছিল, সেটা পরে উনি আবার সবাইকে দেখাতেন যে দেখো এই জ্যাকেট পরে আমি হিটলারের সাথে হ্যান্ডশেক করেছি। তো সে হিটলার জ্যাকেটের গল্প বিখ্যাত হয়ে যায়। তারপরে আমরা জানি যে মানে একটা ছোট একটা মানে মার্জিনাল, খুবই রাইট উইং ফ্রিঞ্জ যাদের বলবো, সেই প্রান্তিক একটি দল ছিল, নিও হিন্দু একটি দল, যারা হিটলারকে সাপোর্ট করতো। যেমন অসিত মুখার্জি বলে বোধহয় ভদ্রলোকের নাম, যিনি একজনকে বিয়ে করেছিলেন, এক মেম সাহেবকে, এক গ্রিক মহিলা ফ্রান্স থেকে এসে সাবিত্রী দেবী নাম নিয়ে কলকাতায় থাকতে শুরু করেন। তিনি নিজেকে একেবারে হিটলারের পূজারিনী বলতেন।
তো সেই মহিলাকে এই ভদ্রলোক বিয়ে করেন এবং এরা বাংলায় কলকাতায় কিছুটা নাৎসিবাদ প্রচার করেন। তো কিন্তু এরা কিন্তু সবই খুব ছোট ছোট গোষ্ঠী। আমার মনে হয় না যে মানে বাংলা বলুন বা ভারতবর্ষ বলুন যে মেজরিটি কিন্তু কখনোই নাৎসিবাদকে সেভাবে সমর্থন করেনি। প্রাণতোষ বাবু বলছেন, প্রাণতোষ বন্দ্যোপাধ্যায়, জার্মানি লুথরান মিশন আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, সুস্থ জীবিকার জন্য মহৎ কীর্তি তাদের জানা যায়। এ বিষয়ে কোনো কাজ হয়েছে কিনা উনি একটু জানতে আগ্রহ রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, জার্মান লুথারান মিশন নাৎসিদের সময় কিন্তু নানাভাবে নাৎসিদের সাপোর্ট করেছিলেন। লাইপজিগ শহরের যে লাইপজিগ মিশন যেটা ছিল খুব বিখ্যাত মিশন, তামিলনাড়ুতে এরা কাজ করত। এই যে আমি বললাম যে হেরমান বেঠান তার তামিল বই থেকে হিটলার কে ছিলেন তামিল বই তামিলনাড়ুতে প্রকাশিত করেন, এই সংস্থাটি, এই লাইপজিগ মিশনটি কিন্তু সেই বইটা মানে ছাপানোর কাজে, প্রকাশক খুঁজে দেওয়া টুজে দেওয়া ইত্যাদিতে প্রচুর সাহায্য করেছে। তবে এই মানে সংস্থাটির যিনি কর্ণধার ছিলেন জার্মানিতে, তিনি যে মন থেকে খুব নাৎসিবাদকে বিশ্বাস করতেন তা নয়, কিছুটা মানে দায়ে পড়ে এদেরকে না চটানোই ভালো এইভাবে কিন্তু ইনি এই প্রচার কাজ করেছেন। তো ব্রিটিশ সার্ভেলেন্স তো সবসময় বলে যাচ্ছে যে যুদ্ধের মধ্যেও এই মিশনের লোকেদের তো ধরা হচ্ছে না সন্ন্যাসী বলে, তো তারা কিন্তু সমানে নাৎসিবাদের নানাভাবে প্রচার করেই যাচ্ছে, জার্মানির প্রচার করেই যাচ্ছে। কিন্তু তারা যে সব সময় যে খুব মন থেকে একেবারে নাৎসিবাদকে মেনে নিয়ে প্রচার করছে তা হয়তো নয়, কেউ কেউ করছে। প্রোটেস্ট্যান্টিজমের সাথে নাৎসিবাদের যোগ নিয়ে অনেক কাজ হয়েছে। প্রোটেস্ট্যান্টিজমের সাথে একটা মানে ইহুদি বিদ্বেষী মনোভাবের খুব যোগ ছিল, লুথার নিজেও খুব ইহুদি বিদ্বেষী ছিলেন। তো সেদিক থেকে কিছু প্রোটেস্ট্যান্ট সন্ন্যাসী বা তারা নাৎসিবাদকে সাপোর্ট করতেন, কিন্তু সবাই করতেন না। সুতরাং এটা একটা জেনারেলাইজ না করে বলা যেতে পারে যে কিছুটা মানে এরা লুথারান মিশন ভারতবর্ষে নাৎসিবাদ খানিকটা প্রচার করেছিলেন, কিন্তু সবাই করেছিলেন, সব সময় করেছিলেন তা নয়। সমুদ্র লায়ক প্রশ্ন রেখেছে যে ক্যান নাজি আইডিয়াস অ্যাবাউট হিন্দুস বি কম্পেয়ার্ড উইথ देयर ভিউজ অন দ্য রোমানি এন্ড দ্য সিন্থি? না না না, একেবারে না, একেবারে না না না। রোমানিয়া সিন্টিয়ান রোমা যারা ছিল তাদেরকে মানে মনে করা হতো যে তারা একেবারে মানুষই নয়, তারা মানে পতিত, মানে মানুষ হিসেবে তাদের মানে বেঁচে না থাকাই ভালো। তারা জার্মানিতে থেকে জার্মান জাতিকে কোরাপ্ট করে দিচ্ছে, জাতির স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে। হিন্দুদের সম্পর্কে সেরকম মনে করা হতো না, মনে করা হতো যে তারা মানে রেশিয়ালি ফলেন, মানে তাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানো হতো যে দেখো অনার্যদের সাথে মিশলে এই অবস্থা হয়, হিন্দু হয়ে যেতে হয়, হিন্দুদের যা খারাপ অবস্থা তাই হয়। একেবারে ওইভাবেই দেখানো হয়েছে বারবার। ভারতের স্বাধীনতা সংগ্রামের বৃহত্তর পটভূমিতে নাৎসিবাদ কিভাবে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? নচিকেতা সাহা। কিছুটা তো হয়েছিল বটেই, যেটা আমরা দেখছি যে নানা রকম ব্রিটিশ বিরোধী লেখা বেরোচ্ছে, এবং যুদ্ধের সময়ও নানাভাবে দেখা যাচ্ছে যে হঠাৎ দেখা গেল বম্বেতে পোস্টার পড়লো যে একেবারে নাৎসিবাদ খুব ভালো, বা এই যে রেডিও প্রোগ্রাম যুদ্ধের সময় যেমন নাৎসিদের প্রধান অস্ত্র ছিল যে এই জার্মান রেডিও প্রোগ্রাম, যে নমস্তে হিন্দ বলে একটি প্রোগ্রাম তারা 1939-এ যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই স্টার্ট করে, এবং এটার মাধ্যমে ব্রিটিশ বিরোধী ও মানে প্রো জার্মান প্রপাগান্ডা ভীষণ ভাবে হয়। আর নেতাজিরও তো প্রধান অস্ত্র ছিল, ভারতের সাথে যোগাযোগ ছিল 3টি মানে গুপ্ত রেডিও চ্যানেল, যেটা নেতাজির জন্য আলাদা করে দেওয়া হয়েছিল, মানে একেবারে বেস্ট ওয়েভলেংথ দেওয়া রেডিও চ্যানেল, গুপ্ত চ্যানেল। তো তার মাধ্যমে নেতাজি এবং তার যে ফ্রি ইন্ডিয়া সেন্টারের লোকেরা তারা খুব ব্রিটিশ বিরোধী প্রচার করতেন না। ব্রিটিশ সার্ভেলেন্সের রিপোর্ট বলছে যে তার কিছুটা ইয়েও হয়েছিল, মানে ফলও হয়েছিল, কিন্তু যেহেতু রেডিও তখন ভারতবর্ষের সবার ছিল না, সেহেতু সেই প্রচারটা কতটা বিস্তৃত ছিল সেটা জানা যায় না। আমাদের এমনিতে এই লেখাগুলো নিয়ে আমাদের ভাবনাই আছে যে এই উর্নাময়িক আলোচনা চক্রের লেখাগুলো নিয়ে আমরা
সংকলন করব, তো সেখানে তো আমরা পাবোই, কিন্তু তবুও আরিফ ইউসুফের প্রশ্নের উত্তরে তুমি যদি কিছু বিবলিওগ্রাফিক্যাল রেফারেন্স দাও, তাহলে বোধহয় ওদের গবেষণা করতে সুবিধা হয় বা ভবিষ্যতের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। দুঃখের বিষয় এর ওপর এই যে বললাম আমি যে শেলডন পোলকের লেখা বেরোনোর পর থেকে ভয়ে আর কেউ মানে এই নিয়ে গবেষণা বিশেষ করেননি। এটা খুব বিতর্কিত বিষয়। তো সেই জন্য লেখা এর ওপর এইরকম কিছু বিশেষ নেই। যা আছে যেটুকু জার্মানে আছে, মারিয়া ফ্রামকের লেখা বই আছে যে মানে ভারতে ফ্যাসিস্ট ও নাৎসি ধারণা কিভাবে মানে গ্রহীত হয়েছিল, রেসপন্স কি ছিল তার উপর। তবে বইটি জার্মানে, জার্মান জানলে কিন্তু কিছুটা মানে খুব সামান্য যা বই আছে তা হয়তো পাওয়া যায়। মানে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তোমার কাজের জন্য কি সাংঘাতিক পরিশ্রম করে তোমাকে তথ্যগুলোকে সংগ্রহ করতে হয়েছে, কারণ যেহেতু সেখানে কোনো পূর্বসূরি ধারণার নেই, তো সমস্তটাই সেখানে আর্কাইভাল ইয়ে থেকে তোমাকে খুঁজে বের করতে হচ্ছে একেবারে। কালিদাস নাগের সঙ্গে নাৎসিদের কি কোনো সম্পর্ক ছিল? সুজিত তার পরের প্রশ্ন নিয়ে এসছে। কালিদাস নাগের সাথে ইটালিয়ানদের খুব ক্লোজ সম্পর্ক ছিল, এর ওপর মারিয়া ফ্রামকে প্রচুর লিখেছে। আপনি জার্মান শিখে বইটা পড়ে ফেলুন। মারিয়া আমার খুব বন্ধু, ক্লোজ বান্ধবী, খুব খুশি হবে। তো আমি বেশি জানি না। একেবারে। আমরা আরো কোনো প্রশ্ন আসলে আমরা নিচ্ছি। দিদি, একটা জিনিস তুমি বলো, যদি খুব ভালো লাগবে। মনে হচ্ছে যেটা ধরো একটা টাইম তো যে যে কথাটা দিয়ে শুরু করেছো তুমি বলার ক্ষেত্রে, যে আর্য জাতি তত্ত্বের যে ধারণা, এবং সেই ধারণার বাইরেও আমরা তো দেখছি জার্মান ইন্ডোলজিস্ট যারা, তাদের মধ্যে অনেকেই কাজ করছেন যেখানে ইন্ডিয়ান গ্লোরিয়াস পাস বা বেদিক টেক্সটগুলোর রিকভার হওয়া, তাদের সংস্কৃত ওখানে অত্যন্ত ভালোভাবে চর্চা হচ্ছে। মানে সেটা হারম্যান জেকুবি বলো বা ম্যাক্স মুলারের কথা বলো, যে এরা যেভাবে এগিয়ে আছেন, এদের সম্পর্কে বা এদের কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে এনাদের সম্পর্কে, যে এরা কিভাবে দেখছেন পরবর্তী, মানে এই ধারার যারা ইন্ডোলজিস্ট যারা কাজ করছেন সেই অর্থে, তারা কিভাবে এই দুটোর সম্পর্ককে দেখছেন? হ্যাঁ, এবারে তাহলে এই প্রসঙ্গে একটু নিজের ঢাক পিটিয়ে নি। নিজের ঢাক পেটানোর সুযোগ সবসময় তো পাই না। আমার একটি প্রবন্ধ আমি লিখেছিলাম কয়েক বছর আগে, সেটি প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে যে ম্যাক্স মুলারের এই ভারত তত্ত্ব ভারতবর্ষের মানে রাজনৈতিক যে মানে এফেক্ট, যার ইম্প্যাক্ট ভারতবর্ষে এবং জার্মানি, সেখানে আমি আমার গবেষণায় দেখেছি যে এই যে যা ইন্ডোলজির বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, যে মানে ভারতের আসল সভ্যতা আর্যরা নিয়ে এসছে, সেখানে ভারতীয় কৃষ্ণবর্ণ আদিম জাতির কোনো অবদান নেই, এই সবগুলো কিন্তু ম্যাক্স মুলার তখনই বলে গেছেন। এবং ম্যাক্স মুলারের আগেও একজন বলে গেছেন, ক্রিস্টিয়ান লাসেন বলে, তিনি নরওয়েজীয় ছিলেন কিন্তু জার্মানিতে কাজ করতেন। তিনি প্রথম এই যে মানে রেশিয়াল ইন্ডোলজি শুরু করেন, যে সাদা চামড়ার লোক এসে কালো চামড়ার লোকেদের সভ্য করলো। তো ম্যাক্স মুলার সেটাকে ডেভেলপ করেন, এবং তার সঙ্গে আবার ম্যাক্স মুলারের বেশ একটু ইহুদি বিদ্বেষী ব্যাপার ছিল। মানে ওর লেখার মধ্যে দিয়ে উনি দেখাবার চেষ্টা করতেন যে আর্য জাতি খুব সমৃদ্ধ, খুব কালচার, খুব উন্নত, ইহুদিরা অতটা উন্নত নয়। মানে আমার তো মনে হয়েছে যে জার্মান ইন্ডোলজির একটা উদ্দেশ্য ছিল এইভাবে যে জার্মান জাতীয়তাবাদ, জার্মান ইহুদিদের বাদ দিয়ে জার্মানির জাতীয়তাবাদ, তাকে ইন্ধন দেয়া, তাকে মানে উস্কে দেওয়া, তাকে সমর্থন জানানো। মানে এখানেই বোধহয় আমরা প্রসঙ্গ তুলে আনতে পারি যে কোনো, যেটা আমরা ফ্যাসিস্ট কোনো কিছুর নাচি যে আমরা ধারা, তাতে দেখতে পাই যে সবকিছুকে নিয়ন্ত্রণ করা, একটা কিছুর মধ্যে ঢুকিয়ে আনা এবং বাকিদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, প্রাথমিকভাবে সবকটাকে একটা কানেক্ট করে নেওয়ার চেষ্টা, সেটা ওই দূরবর্তী কোনো কানেকশন দিয়েও করার পর ধীরে ধীরে যে তাদেরকে ছেটে ফেলা করে পিওরিটির যে কনসেপ্ট তৈরি করার ধারা, সেটা বোধহয় আমাদের ভীষণভাবে বোঝা দরকার। ইভেন আজকের রাজনৈতিক যে পরিস্থিতি, পরিমণ্ডল, তাতে বোধহয় বোঝা দরকার যে কিভাবে কোনো গণতন্ত্রের
মধ্য দিয়েও যে কিভাবে একনায়কতন্ত্র এবং এই ফ্যাসিস্ট ধারণাগুলো তৈরি করা যায় এবং সেটাকে বিচ্ছিন্ন করা যায় বাকিদেরকে, এবং তাদের কালচার, তাদের সংস্কৃতিকে একটা ঘৃণার পর্যায়ে নিয়ে যাওয়া, এবং সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে ওই একই জিনিসটাকে ইউজ করা যায়, অর্থাৎ যেটাকে দিয়ে আমরা বলতে পারি যে যেটা খুব ভালো একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা বলে আপাতভাবে মনে হচ্ছে, তার মধ্যেই কোথাও আসলে লুকিয়ে রয়েছে যে বাকিগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করার প্রয়াস। সেই জায়গাটাই বোধহয় তুমি খুঁজে পাচ্ছ বারবার করেই, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, এবং এটা নিয়ে কিছুটা কাজ হয়েছে। এই যে ধরো এই মানে ভারতবর্ষের ইতিহাস থেকে ভারতীয়দের বাদ দিয়ে সেই ইতিহাসটাকে নিয়ে নেওয়া এবং সেটা জার্মানির পরিপ্রেক্ষিতে লাগানো, যে আর্যরা যখন বৈদিক সভ্যতা স্থাপন করেছে বা জার্মানিতেও সেই সময় মানে তারা ছিল, সেই সময় জুরা ছিল না, অতএব জুরা এর মধ্যে আসতে পারে না, তারা মূল স্রোতের মধ্যে নেই। তারা মানে আর কি বলবো, জার্মান যে কমিউনিটি, জার্মানি একটা কথা আছে ফল্কসগেমাইনশাফট, মানে ন্যাশনাল কমিউনিটি, জাতীয় গোষ্ঠী। তো নাৎসিবাদের একটা মূল ইয়ে ছিল যে জার্মানিতে একমাত্র এই জার্মান জাতীয় গোষ্ঠী থাকবে। সেই জাতীয় গোষ্ঠী হচ্ছে কারা, না আর্যরা, এবং তাতে মানে ইহুদি কেন আর কারোরও কোনো জায়গা নেই। তার মধ্যে ইহুদিরা জোর করে ঢুকে পড়েছে, তাদের এবার যেভাবে হোক ছেটে ফেলা দরকার। এই সিন্টি রোমা মানে জিপসি ইত্যাদি এদের ছেটে ফেলা দরকার, এদের এখানে কোনো জায়গা নেই। একেবারেই দিদি। আরেকটা প্রসঙ্গ করে, আমি যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা শেষের পথে যাব, সেটা যে আমরা নেতাজি প্রসঙ্গ আসছে, সুভাষ বোসের প্রসঙ্গ আসছে, এবং সুভাষ বোসকে নিয়ে নানাভাবে যেভাবে কাজ হচ্ছে তাতে উঠে আসছে নানা আঙ্গিকগুলো। সুভাষ বসু নিজেও বলছেন হিটলারকে তার হিন্দুদের সম্পর্কে ভাবনা পাল্টাতে বলছেন। কিন্তু সুভাষ বসু নিজে এই যে দেখছেন ওখানে উনি থাকতে গিয়ে, যে কথাগুলো তুমি বললে যে ওনাদেরকে মিস কমিউনিকেট করা বা ভুলভাল খবরগুলো দেওয়ার জন্য একটা পুরোপুরি প্ল্যানিং থাকছে, এগুলো তো ডেফিনেটলি উনি ধরতে পারছেন। এবং তো ওনার কি মানে এটা কি আমরা খুব স্পষ্টভাবে ওখানে তুমি অন্য কোনো তথ্য পাচ্ছ, মানে যেটা আমরা এখান থেকে পড়ে থাকি বা জানি সেটার বাইরে, যেখানে আমরা বলতে পারি যে ওনার একটা মিথ তৈরি হচ্ছে, সেই মিথটা ভাঙছে, নাকি উনি পুরোটাই জেনে বুঝেই স্টেপগুলো নিচ্ছিলেন? মানে এটাকে কিভাবে দেখা যায়, বা এরকম কোনো তথ্য কি, এক্সট্রা কোনো তথ্য ওখানে পাচ্ছ সুভাষ বসুর সম্পর্কে বা তার ভাবনাগুলো সম্পর্কে? সুভাষ বসু সম্পর্কে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে নাৎসিরা চেষ্টা করতো ওনাকে মানে তাদের প্রোপাগান্ডার সিম্বল হিসেবে ইউজ করা। এবং যেটা দেখছি আমি যে ওরা কিন্তু সুভাষ বসুর সম্পর্কে আড়ালে মানে যে খুব শ্রদ্ধাশীল ছিল তা নয়, ওরা শুধু মানে ইউজ করার দৃষ্টিভঙ্গি থেকে দেখতো। একমাত্র হিমলার সত্যি সত্যি সুভাষ বসুকে পছন্দ করতেন। এটা শুনতে অবাক লাগে যে হিমলারের কিন্তু ভারতীয়দের সম্পর্কে একটা মানে সিম্প্যাথি বলো বা রেসপেক্ট বলো কিছু ছিল। আদারওয়াইজ জিনিসটা মানে কিরকম হচ্ছে বলছি, যে নেতাজিকে রেডিও চ্যানেল দেওয়া হচ্ছে ভারতে সরাসরি মানে প্রচার করার জন্য, কিন্তু জার্মানরা নেতাজিকে না জানিয়ে এটাকে সেন্সর করছে। নেতাজি কি বলছেন সেটা প্রচার মানে উনি রেকর্ড করলেন বা ওনার লোকজন রেকর্ড করলো, তার আগেই টুক করে সেন্সর করা হচ্ছে। এবং একজন অফিসিয়াল আরেকজনকে চিঠি লিখছেন যে এমন ভাবে সেন্সর করতে হবে যাতে বোস এগুলো না বুঝতে পারেন। কিন্তু নেতাজি বুঝতে পারছিলেন যে এখানে সেন্সর করা হচ্ছে, কিন্তু উনি কিছু অসহায় অবস্থা, মানে উনি চেষ্টা করতেন এই অ্যালস্টর্ফ ইত্যাদির সঙ্গে যতটা সম্ভব লড়ে গিয়ে মানে তার বক্তব্য এই জার্মানদের মাধ্যমের বাইরে গিয়ে সরাসরি তার বক্তব্য রাখার। কিন্তু এটা একটা পাওয়ার স্ট্রাগল, এবং নেতাজি কিছুটা অসহায় ছিলেন, উনি তো ওদের উপর নির্ভরশীল ছিলেন না। তো তাও উনি এই যে মানে কমিউনাল যে মানে ধার্মিক রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি করা, এটা উনি একেবারে খুব জোরের সঙ্গে ইনসিস্ট করে উনি বন্ধ করেন। এবং উনি চলে যাওয়ার পরে ওনার যে ওই স্পেশাল অফিসের লোকেরা কেপলার এবং ফন্ট্রট, তারা শেষ অব্দি মানে সেটা বহাল রাখে। সে ওই রিবেনট্রপ যে মিনিস্টার, তিনি শেষ পর্যন্ত রায় দেন যে হ্যাঁ ওটা ধর্ম নিয়ে রাজনীতি প্রচার হবে না ভারতবর্ষে, পাকিস্তান
নিয়ে কোনো কথাই বলা হবে না, এইরকম দেখছি আর কি। ওইভাবে আমরা পাচ্ছি আর কি। খুবই খুবই ভালো লাগলো, মানে আমরা অনেক দিক দিয়ে সমৃদ্ধ হলাম, এবং আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্তব্য বারবার ধন্যবাদ জ্ঞাপন করেছে তাদের প্রশ্নের উত্তর পাওয়ায়। দিয়াদি, মানে এটা আমাদের সত্যি এই ধরনের বিষয়ের চর্চা আলোচনা তো সেভাবে হয়ে ওঠে কম, ফলত এটা আমাদের কাছে একটা অন্য মাত্রা এনে দিল। আমরা খুব খুশি, মানে আমাদের দারুণ লাগছে সেইটার জন্য। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল আমাদের দুজনেরই, মাস্টারমশাই সুভাষবাবুর, কিন্তু সুভাষবাবু আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে উনি মানে লেট হয়ে গেছে বলে আর জয়েন করতে পারলেন না। তো সেটা মানে আরো হয়তো আলোচনাটা আমরা আরো ভালোভাবে আরো করতে পারতাম, আরো কিছু চর্চায় নিয়ে যেতে পারতাম, তো সেই জিনিসটা হলো না। কিন্তু খুবই ভালো লাগলো। আমি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবে পুরঞ্জয় আমাদের পক্ষ থেকে, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানিয়ে দিই সকলের জন্যই, যে সূচির পরবর্তী যে কার্যক্রম, সূচির পরের যে অরুণাময়িক আলোচনা চক্র, সেটি আগামী 13ই মার্চ হবে, এবং তাতে বলবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ অধ্যাপক অমিত দে। অমিত দা আমাদের খুবই প্রিয় মানুষ, এবং অমিত দা যে বিষয়ে বলবেন উনি অলরেডি বারবার বলছেন, যেটা একটা দারুণ চ্যালেঞ্জিং বিষয় কৌশিক আমাকে তুমি দিয়েছো। উনি যেটা বলবেন, গান্ধীর মন মনন ও কর্মে সুফি মরমিয়াবাদ। গান্ধীর জীবনে, গান্ধীর মনে, গান্ধীর কর্মে কিভাবে সুফি মরমিয়াবাদের প্রভাব পড়ছে এবং তা ফুটে উঠছে, সেই নিয়ে আমরা পরবর্তী আলোচনা চক্রে আবার উপস্থিত হব। পার্সোনালি আমি আচ্ছা, একটা প্রশ্ন বোধহয় এসছে, আমরা একটু নিয়ে নিচ্ছি দিদি। একটি প্রশ্ন এসছে লাস্ট মোমেন্টে। Why is narrative of Amritsar not portrayed in the same way of Auschwitz? এটা একটা পার্সপেক্টিভের দিক থেকে জানতে চেয়েছে, যদি কিছু বলো অনিরুদ্ধ সরকার। এটা খুব ভালো প্রশ্ন, কারণ দেখছি আমি যে নেতাজির আন্ডারে যে ভারত চর্চা হচ্ছে, মানে যে ভারতে যে প্রচার হচ্ছে, তাতে কিন্তু এই অমৃতসর দিবস বারবার উঠে আসছে। অমৃতসরে যেদিন এই ঘটনাটা ঘটেছিল, প্রত্যেক বছর সেই দিন নেতাজি এবং তার মানে ভারতীয় বন্ধু কলিগরা তারা এই নিয়ে বলছেন, এবং জার্মানদের হয়ে, মানে জার্মান কাগজে বা নেতাজি যে আজাদ হিন্দ পত্রিকাটা চালাতেন, মানে জার্মান ইংলিশ পত্রিকা, তাতে কিন্তু অমৃতসর নিয়ে মানে প্রচুর দেখা হয়েছে। একেবারেই আমরা অনেক মানে প্রশ্নই পেলাম, আরো হয়তো প্রশ্নের সঙ্গে আমরা বিষয়গুলোকে আরো আলোচনায় আবার করব। আমাদের মধ্যে তোমাকে আবার পাওয়ার আশা রাখবো, এবং বিভিন্ন সময় আমি পুরঞ্জয়কে অনুরোধ করছি যে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদ দেওয়ার জন্য। পুরঞ্জয়। সুচি, সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ইন্ডিয়ার পক্ষ থেকে পরম্পরা ধারা যে উন্নাময়িক আলোচনা চক্র চলছে, সেই উন্নাময়িক আলোচনা চক্রের আজকে 13তম উদ্যোগ। এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি ডক্টর বৈজয়ন্তী রায়কে, তাকে ধন্যবাদ জানাই এত অসাধারণভাবে বিভিন্ন বিষয়, বিভিন্ন আঙ্গিকের মধ্য দিয়ে নাৎসিবাদ, ভারততত্ত্ব ও ভারতকে তুলে আনার জন্য। যে বিষয়টি সচরাচর চর্চিত হয় না, তাকে এইভাবে চর্চার আলোকে তুলে আনার জন্য। আমাদের এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি অসংখ্য দর্শকদের, শ্রোতাদের, যারা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং এতদিন ধরে বিভিন্ন উদ্যোগে তারা আমাদের পাশে থেকেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত পাশে থাকা আমাদের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে রয়ে আছে, এবং আমাদের আরো ভালো ভালো কাজের ক্ষেত্রে সহায়তা করবে। এই কথা বলে আজকের এই আলোচনা চক্রটি আমি আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন সমাপ্ত করছি। শুভরাত্রি, নমস্কার। একেবারেই সকলকে আমরা শেষ করার আগে আরেকবার বলে দিই যে আপনারা জানেন যে ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেখানে আমরা লাইভ করছি। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে, সুচির এই ইউটিউব চ্যানেল সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার এন্ড হিস্ট্রি দিয়ে আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন, লিংক দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা প্রত্যেকটা আলোচনায় কিছুদিনের মধ্যে আমরা ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে
সেগুলো আরো পরবর্তীকালে আপনাদের চর্চার জন্য থাকে। তো আপনাদের অনুরোধ করব, আমাদের আজকে যে মতামতপত্র দেওয়া রয়েছে, ফিডব্যাক ফর্ম ফিল আপ করবেন, কিরকম হচ্ছে, কিরকম লাগছে, ভালো লাগাগুলো বা বিভিন্ন সাজেশন গুলো পেলে আমরা আরো সেভাবে কাজ করে যেতে পারবো, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। থ্যাংক ইউ, শুভরাত্রি।